আমার নাম মোহাম্মদ আলামিন। আমি অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। আমার বাসা নওগাঁ জেলার পত্নীতলা থানার শেরপুর গ্রামে। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটে 2016 সালে। তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আমি যে ঘটনাটা বলছি সেটা আমার সাথেই ঘটেছে। ডিসেম্বর মাস, আমন ধান মাঠে। ধান কাটার পরে ধুধু মরুভূমির মতো মাঠ। মাঠের ধান চুরি হওয়ার ভয়ে আমি মাঠে যাই ধান পাহারা দেওয়ার জন্য। ধান বাধাই করে টোল বানিয়ে রেখেছে। আমার ধান ক্ষেত ছিল মাঠের মাঝখানে। ধান ক্ষেতের দুই পাশে ছিল দুটি পুকুর। আমি আমার জমির মাঝখানে টোল বানিয়েছি। রাত 9টার দিকে ধান পাহারা দেওয়ার জন্য যাই। সেদিন কাউকে পাইনি সাথে নিয়ে যাওয়ার জন্য, যার জন্য আমি একাই যাই ধান পাহারা দেওয়ার জন্য। আমার গ্রামের পাশেই একটা বিশাল বড় বট গাছ ছিল। বট গাছটা অনেক পুরনো, আর ওই বট গাছের নিচ দিয়ে যেতে হবে আমাকে আমাদের ধানের জমিতে। অনেকের মুখে ওই বট গাছ সম্পর্কে অনেক কথা শুনেছে। ধানের মাঠে যেতে ওই বট গাছের নিচে গেলাম। তখন একটা কালো বিড়াল হুট করে আমার পিছু নেয়। আমি আর কিছু বললাম না বিড়ালটাকে। পেছনে পেছনে আসছে। আমি ধানের জমিতে গিয়ে পৌঁছে গেলাম। বিড়ালটাও আমার থেকে একটু দূরে আমার সাথেই আছে। আমি গিয়ে টোলের মুখে গিয়ে বসি, আর বিড়ালটাও আমার সামনেই বসে। বিড়াল আর আমার মাঝখানে ফাঁকা ছিল 1-1.5 ফিটের মতো। কিন্তু বিড়ালটাকে আমি তাড়াচ্ছি না, বিড়ালটাও কোথাও যাচ্ছে না। এমনকি আমার দিকে ইশারা করেও কিছু বলছে না, শুধু নির্লিপ্ত ভাবে আমার পিছু নিয়ে আছে। দেখে আমি আর টোলের ভেতরে ঢুকছি না, জানি না আসলে কি হচ্ছে। দেখতে দেখতে রাত 1টার মতো বাজে, আর তারপর শুরু হয় আসল কাহিনী। হঠাৎ করেই পুকুরের দিকে তাকিয়ে দেখলাম পুকুরের মধ্যে থেকে হাজার হাজার শেয়াল আসতে লাগলো। আমার টোলের দুই পাশ দিয়ে তারা যেতে লাগলো। এই দৃশ্য দেখে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার শরীর ঘামতে লাগলো, আর বিড়ালটা ঠায় আমার সামনে বসে আছে, আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে। শিয়ালের ঝাঁক যাচ্ছে তো যাচ্ছি, আমার মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। তার কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে টোলের পেছনে কেউ একজন আছেন। তখন বিড়ালটা আমার সামনে থেকে উঠে গিয়ে পেছনে গেল। তারপরে বিড়ালটার মারামারি ধস্তাধস্তির মতো শব্দ শুনলাম। আমার আর সাহস হচ্ছে না যে আমি পেছনে গিয়ে দেখবো কি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল বিড়ালটাকে গিয়ে এই ভয়ানক শিয়ালগুলো কিছু করলো। কিছুক্ষণ পরে বিড়ালটা আবার আমার সামনে এসে বসলো, আর আমার ধান ক্ষেতের কিছু দূরে আর একটা জমি ছিল, ওইখানেও ধান ছিল। আমার মনে হতে লাগলো ওই জমি থেকে কেউ ধান চুরি করছে। তখন পরিবেশ পুরোটা শান্ত, কিন্তু আমি উঠে দাঁড়াতে পারছি না। আর কিছুক্ষণ পর পর বিড়ালটা টোলের পেছনে যে যাচ্ছে আর কারোর সাথে যেন মারামারি করছে। এভাবেই চললো অনেক সময়। রাত 2টার দিকে আবার সেই শিয়ালের ঝাঁক ফিরে আসলো। মনে হচ্ছে কি তাদের ডাক, আর মনে হচ্ছে সবকিছু ভেঙে ফেলে আসছে। আর আমার এক বড় ভাই বলেছিলেন যে যদি কিছু দেখো তাহলে নিজের জমি থেকে না উঠে অন্য কারো জমিতে যাতে না যাই। নিজের জমিতে থাকলে তারা ক্ষতি করে না। তার কথা ভেবে আমি আর উঠে যাচ্ছি না। বাসায় আসার কথাও ভাবতে পারছি না, কারণ আমার সামনে তাদের সাথে আমি দৌড়ে উঠতে পারবো না। আর টোলের ভেতরে ঢুকতে পারছি না যদি টোল সহকারে আমাকে চাপা দেয়। আর 1 বিঘা জমির ধান সব দিয়ে টোল বানিয়েছিলাম, যার ওজন অনেক হবে। এর ভেতরে আমাকে চাপা দিয়ে ফেললে আমার কি হবে, এই ভেবে আমি আর ভেতরে ঢুকছি না। যাই হোক, আমি আর ওখান থেকে উঠছি না, এইভাবেই বসে রইলাম। আর শীতের রাত, আমার সমস্ত শরীর ঘামে ভেজে যাচ্ছিল। তারপরে শুনতে পাচ্ছিলাম যে পুকুর থেকে অনেক ছেলে যদি একসাথে গোসল করে তাহলে যেভাবে হয় ঠিক তেমনি ভাবে পুকুরে হইচইয়ের আওয়াজ শুনছি। মনে হচ্ছে অনেক মানুষ গোসল করছে পুকুরে, আর পুকুরের পানি সব পুকুরের পাড়ে উঠে আসছে।
আর পুকুরের অন্য পাড়ে মনে হচ্ছে বাজার বসেছে, ওখানেও অনেক হইচই হচ্ছে। মুহূর্তেই মনে হলো পুরো জায়গাটা মানুষের কণ্ঠস্বরে গম গম করছে। এসব দেখে আমার শরীর পুরো কাঠ হয়ে গিয়েছে, কোন দিকে আমি মুভ করতে পারছি না। রাত 3:40 আর দিকে মনে হচ্ছিল যে গ্রামের দিক থেকে কুপি বাতি নিয়ে কেউ একজন আসছে। তখন ভাবলাম আমার বাবা মনে হয় আসছে। আমি হাফ ছেড়ে বাঁচলাম যে আর কোনো ভয় নেই, বাবা তো আসছে। যখন কাছাকাছি আসলো তখন আমি যেটা ভেবেছি সেটা ভুল। আমার বাবা না, একটা সাদা জুব্বা পরা মানুষ, কিন্তু তার পা মাটিতে না, মাটি থেকে 1 ফিট মতো উপরে। লোকটা আমার সামনে দিয়ে পুকুরের মাঝখানের উপর দিয়ে শূন্যের উপরে ভেসে আমার সামনে চলে গেল। তারপরে আমি ভাবলাম যে আল্লাহ যা করে আমি টোলের ভেতরে ঢুকবো, কারণ প্রচন্ড ভয় হচ্ছিল তখন আমার। হয়তোবা তাদের কোনো সমস্যা হচ্ছে বিধায় এইসব দেখাচ্ছে আমাকে, অর্থাৎ অশরীরী বা জিন, তিনি যেটা ভাবছিলেন তাদের কোনো সমস্যা হচ্ছিল বা ডিস্টার্ব হচ্ছিল, তাই বলি হয়তো আমাকে এরকমটা দেখাচ্ছে, এমনটাই ভেবেছিলেন তিনি। আমি টোলের ভেতরে ঢুকে গেলাম রাত 4টার দিকে, আর বিড়ালটা আমার টোলের গেটে বসে রইল। ঢুকে যে কখন আমাকে ঘুমে ধরেছে আমি বুঝতে পারিনি। সকালে আমার ঘুম ভাঙে আমার ছোট ভাইয়ের ডাকে। আমি লাফ দিয়ে উঠে দেখি আমার ভাই, আর আমি তাকেও তখন বিশ্বাস করতে পারছিলাম না। আসলে কি সে আমার ভাই না অন্য কেউ? তাকে উল্টাপাল্টা অনেক কিছু বললাম। তখন আমার ভাই বলছে, কি হয়েছে তোমার? আর সে বলছে যে সকাল হয়ে গেছে, উঠো, আম্মু পাঠালো আমাকে। তখন উঠে দেখি আসলেই সকাল হয়ে গেছে। আমি একটা গভীর ঘুম দিয়ে উঠলাম। পরে সামনে যে জমি থেকে ধান চুরি হচ্ছিল বলে আমার মনে হচ্ছিল, সেই জমিতে যাই এবং গিয়ে দেখি ধান যেমন ঠিক তেমনই আছে। পরে হুজুরকে বলি যে কি হয়েছিল আমার সাথে, আমি পুরো ঘটনা তাকে খুলে বললাম। তখন হুজুর আমাকে বলে যে ওই বিড়ালটাই হয়তো তোমাকে বাঁচিয়েছে, সে হয়তো বা ভালো কোনো জিন ছিল যার কারণে তুমি বেঁচে গেছো। তারপরে বললাম যে ধান চুরির বিষয়টা, তখন সে বলে তুমি যদি সেখান থেকে উঠে দাঁড়াতে এবং সেখানে যেতে, তাহলে তোমাকে সেখানে যাওয়ার আগেই মেরে ফেলতো বা কিছু একটা করতো। তারা আমাকে ওইখানে তুলে নিয়ে যাওয়ার জন্যই এসব করেছে, অর্থাৎ এসব দেখিয়েছে। আর শাফিন ভাই বিড়ালটা এমন ভাবে আমার সামনে ছিল, আমি উঠে তার সামনে থেকে যেতে পারবো না। হয়তোবা সে কারণেই আমার সামনে এমন ভাবে বসেছিল বিড়ালটা যেন আমি না উঠি। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে এই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি শোনার সময় আমি আশাবাদী, খুবই আশাবাদী যে আপনারা একদম গ্রামের সত্য ঘটনার যে রিয়েল ফিলিংস আপনারা সেইটা উপলব্ধি করতে পারবেন। এই ঘটনাটি একদম গ্রামের একটি ঘটনা। ঘটনাটির সময় 1980 সাল। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মাশফিক ভাই। ওনার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। উনি ঢাকাতে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন বর্তমানে। সঙ্গত কারণে উনি গ্রামের নামটি উল্লেখ করেননি। তবে যারা ওই এলাকার, তারা এই ঘটনাটি শুনলে আশা করি কোন গ্রামের এবং কার সাথে ঘটেছে সেটা তো আমরা বলেই দিব, এবং আপনারা খুব সহজেই সেটা বুঝতে পারবেন। ঘটনাটি ঘটেছে এই মাশফিক ভাইয়ের এক চাচার সাথে। তার নাম হচ্ছে আব্দুল করিম। করিম চাচা বলেই তারা তাকে ডাকতেন। আর ঘটনাটি আসলে যখন ঘটেছিল তখন ওনার বয়স ছিল 25 কি 26 বছর। উনি সদ্য বিয়ে করেছেন। তো ঘটনাটি আসলে মানে এমন যে ঘটনাটি দুইটা ভাগে বিভক্ত। পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে, বিশেষ করে ভৌতিক ঘটনা। ঘটনা শুরু হয়ে আবার শেষ হয়ে যায়, মানুষ ভয় পায়, হয়তোবা জ্বর হয়, অসুস্থ হয়, আবার সুস্থ হয়ে যায়। এরকম অসংখ্য ভৌতিক ঘটনা আমরা বলে থাকি। আবার কোনো ভৌতিক ঘটনা
মৃত্যুর মাধ্যম দিয়ে শেষ হয়। কোনো কোনো মৃত্যু হঠাৎ করে হয়, আবার কোনো কোনো ঘটনা তিলে তিলে মানুষকে শেষ করতে করতে মৃত্যুর দিকে ধাবিত করে। এই ঘটনাটি তেমনই একটি ঘটনা। প্রথমে মাশফিক ভাই ওনাদের গ্রামের একটি বর্ণনা দিয়েছেন, যে গ্রামটি ঢাকা খুলনা হাইওয়ের পাশ দিয়ে, ওনাদের গ্রামের ভেতর দিয়ে অন্য গ্রামের যাওয়ার জন্য একটি রাস্তা চলে গেছে। ওই ঢাকা খুলনা হাইওয়ের পাশ দিয়ে একটি রাস্তা নেমে ওনাদের গ্রামের ভেতর দিয়ে ওই রাস্তাটি আবার ঢাকা খুলনা হাইওয়েতে চলে গিয়েছে। আবার এই মেইন রাস্তা যেটার কথা বলছি, এই রাস্তার পাশ দিয়ে আরেকটি রাস্তা, ওটি যেতে যেতে ধুধু প্রান্তর, তারপরে বিভিন্ন ফসলি মাঠ, এর মধ্যে দিয়ে গিয়ে অন্য একটি গ্রামের সাথে মিশেছে। এই যেই শেষ যে রাস্তার কথা বললাম, এই রাস্তার পূর্ব পাশে করিম চাচার বড় ভাইয়ের বাড়ি, আর পশ্চিম পাশে করিম চাচার বাড়ি। করিম চাচার বাবা উনি ওনার দুই ছেলেকে বিয়ে দিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে দুইজনকে দুটি ঘর তৈরি করে দেন এবং দুই ছেলেকে সেইখানে পরিবার পরিজন নিয়ে থাকতে বলেন। আর করিম চাচার যেই জায়গাটাতে বাড়ি করে দেন, ওই জায়গাটাতে বেশ ঝোপঝাড় ছিল, সেই জায়গাগুলো পরিষ্কার করা হয়, পরিষ্কার করে ওইখানে বাড়ি তৈরি করা হয়। তবে ওই জায়গাটা বেশ নিচু ছিল। নিচু থাকার কারণে করিম চাচা যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে ওই পুকুর কেটে সেই মাটি দিয়ে বসত ভিটার জায়গাটা উঁচু করেছেন, যাতে করে কখনো বন্যা টন্যা হলেও এই বসত ভিটা যেন পানিতে না ডুবে যায়। যেহেতু পুকুর কেটে সেখানকার মাটি দিয়ে বসত ভিটাটা উঁচা করেছেন, তো পুকুরটা বেশ বড় হয়েছে আর কি। ওই পুকুরে ওই করিম চাচা, চাচি এবং আশেপাশের অনেকেই গোসল করতে আসতো। এইবার আসি মূল কথায়। এতক্ষণ তো বর্ণনা দিলাম। করিম চাচা উনি কিন্তু খুবই শক্তিশালী একজন মানুষ ছিলেন। আর ভয় ডর বলতে যে কি জিনিস, সে জিন ভূত হোক আর মানুষ হোক, কোনো কিছুর ভয় উনি পেতেন না। ভয় বলতে যে জিনিসটা আছে সেটা ওনার মধ্যে ছিল না। আর উনি ছিলেন একজন মোটামুটি লেভেলের একজন কুস্তিগির, গায়ে অনেক শক্তি ছিল। অনেক জায়গায় উনি কুস্তি করতেন, ওনার সাথে কুস্তিতে কেউ পেরে উঠতো না। তো একদিন উনি মাঠে কাজ করছিলেন, অনেক লোকে কাজ করছিল। কাজ করতে করতে ওনারই পরিচিত বন্ধু বান্ধব আর কি, নাম হলো বাবুল। বাবুলকে উনি হঠাৎ করে বলে ওঠেন, এই বাবুল, আমার সাথে কুস্তি করবি? তো হঠাৎ করে বাবুল এই প্রস্তাব পেয়ে সে চমকে ওঠে, যে এখন মাঠে কাজ করতেছি, এখন আমাকে বলতেছে যে কুস্তি করার কথা। তো বাবুল রাজি হয় না। তো করিম চাচা বারবার বলতেছে, কিরে তুই কি ভয় পাস আমার সাথে কুস্তি করতে? তুই তো পারবি না, তোর গায়ের শক্তি কম, এইভাবে করিম চাচা বলতেছে। তো বাবুল তেমন কোনো কথা বলে না। কারণ হলো বাবুলের একটা ভয় ছিল সত্যি সত্যি, যে করিম চাচার গায়ে শক্তি অনেক বেশি ছিল। তো কুস্তি করার সময় যদি করিম চাচা তাকে মারধর করে, এই ভয়ে বাবুল কোনো কথা বলতেছিল না। কিন্তু করিম চাচার বারবার রিকোয়েস্টের কারণে বাবুল বলে, আচ্ছা ঠিক আছে, এখন তো মাঠে কাজ আছে, এখন আর কুস্তি করব না, আগামীকালকে সকালবেলা তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যা ডাক দিব, সকালবেলা দুইজন কুস্তি করে তারপরে গোসল টোসল করে তারপরে মাঠে কাজ করতে আসবো। করিম চাচা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হোক, আগামীকাল সকালবেলা আমরা দুজন কুস্তি করব। তো এটা দুইজনের মধ্যে বিষয়টা সেটেল হয়ে যায় যে হ্যাঁ, আগামীকালকে সকালবেলা দুজন মিলে কুস্তি করা হবে। যাই হোক, এখন ঘটনা যেটা ঘটে যে সন্ধ্যার দিকে বেশ বৃষ্টি হয়। ওই রাত্রে সন্ধ্যার দিকে বেশ বৃষ্টি হয় এবং প্রায় মধ্যরাতের দিকে বৃষ্টি থেমে যায়। এবং ওই সময়টা আবার বর্ষাকাল ছিল। তো মধ্যরাতের দিকে বৃষ্টি থেমে যায় এবং বৃষ্টি থামার পরে আকাশ একদম পরিষ্কার হয়ে যায়, মেঘ শূন্য আকাশ হয়ে যায়। আকাশের অনেক তারা, আমরা অনেক সময় আকাশে অল্প তারা দেখি, আবার অনেক তারা দেখি যখন আকাশ অনেক পরিষ্কার থাকে। ওরকম অনেক তারা দেখা যাচ্ছিল, চাঁদও ছিল, আবার অনেক তারা দেখা ছিল একদম পুরো উঠোন এবং আশপাশ অনেক দূর পর্যন্ত চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল।
তো ওই রাত্রে করিম চাচা যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে উনি ওই দিন চাচির সাথে ঘুমান নাই ঘরের মধ্যে। ওনাদের যে ঘর ছিল, ঘরের আবার বারান্দা ছিল, বারান্দাতে একটি চৌকি রাখা ছিল, কিন্তু বারান্দাতে কোনো বেড়া ছিল না আর কি, এমনি চৌকি ছিল বিশ্রাম নেওয়ার জন্য। তো ওই দিন চাচিকে বলছেন যে আমি আজকে বাইরে শোবো। চাচা জিজ্ঞেস করছেন কি জন্য? করিম চাচা বলছে এমনি আমি আজকে বাইরে শোবো, আজকে আমার একটু কাজ আছে, ভোরের দিকে চলে যাব, তোমাকে যাতে ডিস্টার্ব না করা লাগে এই জন্য আমি বাইরে শুই। তো চাচি চিন্তা করছেন যে ঠিক আছে তাহলে ঘুমান, বাইরেই ঘুমান। তো ওই রাত্রে করিম চাচা বাইরে ঘুমান। এই চিন্তা করে বাইরে ঘুমিয়েছেন যে ওই ভোরবেলা যে বাবুলের সাথে কুস্তি করতে যাবেন এটা আবার চাচিকে বলেন নাই, কারণ সাত সকালবেলা কারোর সাথে কুস্তি করতে যাওয়ার কথা শুনলে চাচি রাগারাগি করতে পারেন। এই চিন্তা করে উনি আসলে এই বিষয়টা চাচিকে বলেন নাই, যাতে বাবুল এসে ডাকলেই উনি সহজে চলে যেতে পারেন। চাচি যেন ঘুম না ভেঙে যায় ডাক শুনেন। ডাক শুনে ঘুম ভেঙে গেলে তুমি জিজ্ঞেস করবেন যে এত ভোরবেলা কোথায় যাও। তো যাই হোক, এই কারণে উনি বারান্দাতে ঘুমিয়েছিলেন। যেহেতু মানে সন্ধ্যা রাত থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টি হয়েছে, এই জন্য কিন্তু পুরো উঠোন এবং আশপাশ রাস্তা কিন্তু কাদা হয়েছিল আর কি। রাত যে কয়টা বাজে এইটা কিন্তু করিম চাচা জানেন না। হঠাৎ উনি শুনতে পান যে বাবুল আসছে। বাবুল এসে বলতেছে যে করিম ওঠ, কুস্তি করবি না? এখন ওই যে চকিতে ঘুমিয়েছিলেন ওখানে কিন্তু উনি মশারিটা নিয়ে ঘুমিয়েছেন আর কি। তো বাবুলের ডাক শুনে করিম চাচা উঠে বসেন, চোখ মুছতে মুছতে বলেন যে ও তুই আসছিস? তো হ্যাঁ কুস্তি তো করবো, দাঁড়া আমি হাত মুখ ধুই তারপর একসাথে বের হই। বাবুলের ডাক শুনে ওনার ঘুম ভেঙে গেলেও মানে করিম চাচা কিন্তু এতটুকু চিন্তা করতে পারেন নাই যে আসলে এখন কয়টা বাজে। উনি চিন্তা করেছেন হয়তো ফজরের আজান হয়ে গেছে, এখনই ভোর হবে, এরকমটা চিন্তা করেছেন। তো করিম চাচা যখন মশারির থেকে বাইরে বের হতে যাবেন, মানে চৌকি থেকে বাইরে বের হতে যাবেন, হঠাৎ করে ওই বাবুল বাঘের মতো ওই মশারির উপরেই করিম চাচার উপরে আক্রমণ করে বসে। করিম চাচা আকস্মিক এই আক্রমণে মানে হতভম্ব হয়ে পড়েন যে কি ব্যাপার, বাবুল আমার বাড়িতে এসে এইভাবে আমার উপর আক্রমণ করে বসলো। বাবুল হঠাৎ করে এই করিম চাচার গায়ের উপরে বসে বলতেছে যে করিম, খুব তো শক্তির বাহাদুরি করতি, খুব তো নিজের ক্ষমতার উপর বড়াই করতি নিজের ক্ষমতাকে নিয়ে, আজ দেখবো কে জেতে আর কে হারে। তখনও কিন্তু করিম চাচা বুঝতে পারেনি যে আসলে উনি কি বিপদে পড়তে যাচ্ছেন। করিম চাচা তখন চিন্তা করতেছেন যে বাবুলের এত সাহস আমার বাড়িতে এসে আমার বিছানার উপরে ধাপ করে বাঘের মতো হামলা করলো এবং আমাকেই হুঙ্কার দিচ্ছে সে, দাঁড়া আজকে দেখবো বাবুলের শক্তি বেশি না আমার শক্তি বেশি। যখনই বাবুলকে নিচে ফেলে দেওয়ার জন্য বাবুলকে জাপটে ধরেছেন, মানে নিচ থেকেই জাপটে ধরার সাথে সাথে করিম চাচা ভয় পেয়েছেন। করিম চাচা ফিল করতেছেন যে কি ব্যাপার, বাবুলের শরীরে এত লোম এবং অনেক বড় বড় লোম, মানে বন মানুষের মতো, আর শরীরটা অস্বাভাবিক রকমের শক্ত, এটা তো কোনো মানুষের শরীর হইতে পারে না। আর বাবুল তো এরকম না, আর এতটা অভদ্রও না যে সে আমাকে এইভাবে মানে কোনো কথাবার্তা ছাড়াই এরকম এসে আমার উপর হামলা করে বসবে, এটা তো বাবুল না। তখন করিম চাচা বারবার নিচ থেকে উপরে উঠার চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনোভাবেই করিম চাচা নিজের সর্বশক্তি প্রয়োগ করেও উপরে উঠতে পারেন না। একটা পর্যায়ে বাবুল রূপী ওই প্রাণীটা, বা প্রাণী বলবো কারণ অ্যাকচুয়ালি আসলে করিম চাচা ভালো করে দেখতে পাচ্ছিলেন না যে আসলে ওর চেহারাটা কেমন। উনি আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই এই আক্রমণটা শুরু হয়ে যায়। তবে এতটুকু মানে শিওর হয়েছিলেন বাবুলের কণ্ঠ আর কি। ওই প্রাণীটা করিম চাচারকে জাপটে ধরে
মানে ওই চৌকির উপর থেকে উঠানে নিয়ে গিয়ে ফেলে দেয়। ওখানে মানে যে ঘটনাটি ঘটে, যে চৌকির উপর যখন ছিল, চৌকির উপর থেকে নিচে পড়ে ঠাস করে যখন নিচে পড়ে গেছে, যদিও উঠানটা কর্দমাক্ত ছিল যেহেতু বৃষ্টি হয়েছে, তারপরেও করিম চাচা পিঠে বেশ ব্যথা পেয়েছিলেন। তারপর শুরু হয়ে যায় ধস্তাধস্তি। করিম চাচা এত চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই তার সাথে পেরে উঠতেছেন না। যখন করিম চাচার শরীর থেকে শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যেতে থাকে, একটা সময় ওই জিনিসটি করিম চাচাকে বলে যে, করিম, আজকে তোকে পানিতে চুবিয়ে মারবো, তোর সকল জারিজুরি আজকেই শেষ, দেখি আজকে তোকে কে বাঁচায়। এই বলে করিম চাচার পা ধরে টানতে টানতে পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। কারণ করিম চাচার বাসা মানে বাড়ি এবং উঠান, এই উঠানের পাশেই পুকুর। আর শুরুতেই তো বলেছি যে ওই পুকুরের মাটি দিয়েই কিন্তু বসত ভিটাটা উঁচা করা হয়েছে এবং উঠানটা মানে রেডি করা হয়েছে আর কি। তো আস্তে আস্তে ওনাকে পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। করিম চাচা নিজের সর্বশক্তি প্রয়োগ করেও কোনোভাবেই নিজেকে থামাতে পারছিলেন না, আস্তে আস্তে পুকুরের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে যে এত ঘটনা ঘটে যাচ্ছে, চাচির কিন্তু ঘুম ভাঙছে না। এই যে উঠানে ধপাস ধপাস শব্দ হচ্ছে কুস্তির, চাচির ঘুম ভাঙছে না। যখন আস্তে আস্তে পুকুরের দিকে নিয়ে যাচ্ছে, করিম চাচা বুঝতে পারে উনি পুকুরের পানি দেখছে, যে একদম পুকুরের পানির কাছে চলে আসছে। হঠাৎ দূর থেকে একটা সাউন্ড ভেসে আসে, সেটি হচ্ছে এই যে মাসফিক ভাইয়ের নানা। মাসফিক ভাইয়ের নানা আর আবার মাছ ধরার নেশা ছিল। উনি যে কাজটি করতেন সেটি হচ্ছে যে ফজরের আজানের আগে অনেক সময় ওই যে কোচ বা আমরা যে টেটা বলি, এইটা নিয়ে মাঝে মাঝে বের হতেন, বের হয়ে মাছ ধরতেন। তো ওই রাত্রে উনি বের হয়েছিলেন, তখনও ফজরের আজান দেয়নি। তো হঠাৎ ওই করিম চাচার বাড়ির ওইখান থেকে, পুকুরের ওখান থেকে এক ধরনের গোঙানির আওয়াজ উনি শুনেছিলেন আর কি। ওই আওয়াজ শুনে চিন্তা করেন কি ব্যাপার, মানে পুকুর পাড়ে এইরকম গোঙানির আওয়াজ কিসের। ওই চিন্তা করে উনি কি করেছেন, ওই করিম চাচার পুকুরের দিকে চলে আসছেন। এসে দূর থেকে বলতেছে যে, এই করিম, কিরে তুই পুকুর পাড়ে কি করিস? তখন মানে মাসফিক ভাইয়ের নানা কিন্তু ওই জিনিসটাকে দেখেননি, বাবুল রূপী ওই জিনিসটাকে দেখেননি। তখন করিম চাচা শুনছেন যে ওই যে বাবুল রূপী ওই জিনিসটা করিম চাচাকে বলছে, করিম, আজকে তো তোর কিছু করতে পারলাম না, কিন্তু তোর সাথে আবার আমার দেখা হবে, আর ওই দিন যখন দেখা হবে তখন কিন্তু তুই আর বাঁচতে পারবি না। এই বলে সে চলে যায়। ওদিকে মাসফিক ভাইয়ের নানা করিম চাচার কাছে চলে আসে, দেখে যে তার সমস্ত শরীরে কাদা মেখে একাকার, তাকে চেনাই যায় না। আর বাড়ির উঠানটায় এমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে যে কোনো বলদ দিয়ে সেখানে হাল চাষ করা হয়েছে, এমন একটা অবস্থা। কারণ বৃষ্টিতে কাদা হয়েছিল এমনিতেই উঠোন। উনি তাড়াতাড়ি করে চাচিকে ডাকেন, চাচি বের হয়ে আসে। করিম চাচাকে টেনে উপরে তোলা হয়, তাকে খুব ভালো করে মানে গোসল করানো হয়, ফ্রেশ করা হয়। চাচিকে যখন বলেন যে তুমি কিছুই টের পাও নাই, তখন চাচি বলছেন যে আমি এত গভীর ঘুমে কখনো ঘুমাই না, আমার ঘুম খুব হালকা, কিন্তু কেন জানি আজকে আমার এমন ঘুম আসছে, আমি নিজেও বুঝতে পারছি না যে এত কিছু হয়ে গেল, আমার ঘুম কেন ভাঙলো না। এটাও একটা অদ্ভুত বিষয়। যাই হোক, পরবর্তীতে বাবুলের সাথে যোগাযোগ করা হয়। বাবুল বলে যে কই না তো, আমি তো সকালবেলা যাই নাই ওখানে। আর মানে সকালবেলা বলতে অত রাত্রে তো আমি যাই নাই ওখানে, যদিও সকালবেলা কুস্তি করার কথা ছিল, কিন্তু আমি এত তাড়াতাড়ি কেন যাব, আমি তো যাই নাই। কিন্তু করিম চাচা নিজেও বুঝতে পেরেছিলেন বাবুল আসেনি, এসেছিল বাবুলের বেশে কেউ, আর তার সাথেই এই ভয়ানক ঘটনাটি ঘটেছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনা ঘটার পর থেকে করিম চাচা বেশ অনেকদিন অসুস্থ ছিলেন, অনেকদিন। আস্তে আস্তে উনি সুস্থ হন, কোনো ঝাড়ফুঁক উনি করেন নাই, এমনিতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন, এমনি নর্মাল ট্রিটমেন্ট করেছেন। কিন্তু ওই যে ওই রাত্রে কুস্তির আগে
ওনার শরীরে যেরকম শক্তি ছিল কুস্তি করার মতো, কাউকে হারিয়ে দেওয়ার মতো, এরপর থেকে ওনার শরীরের ওই শক্তিটা ছিল না। উনি পিঠে খুব ব্যথা পেয়েছিলেন, ওই যে চকি থেকে পড়ে গিয়েছিলেন বা ফেলে দেওয়া হয়েছিল তাকে, তো যার কারণে ওনার কিন্তু শরীরের ওই শক্তিটা আর ছিল না, উনি অনেক দুর্বল হয়ে পড়েছিলেন, শরীরটাও বেশ খানিকটা ভেঙে গিয়েছিল। কিন্তু ওনার সাহসের কিন্তু কোনো ঘাটতি হয়নি, ওনার সাহস কিন্তু আগের মতোই ছিল। যাই হোক প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার আরো একটি ভয়ানক পার্ট এখনো বাকি, সেটি আমি আপনাদেরকে এখন বলতে যাচ্ছি। কারণ ওই ভয়ানক পিশাচটি করিম চাচাকে বলে গিয়েছিল, করিম তোর সাথে আমার আবার দেখা হবে, আর ওই দিনই হবে তোর জীবনের শেষ দিন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটি আমার একজন ফেসবুক ফ্রেন্ড আমাকে মেসেজে পাঠিয়েছে। তো তার ঘটনাটা আমি তার মতো করেই আসলে বলার চেষ্টা করছি, তাহলে আপনারা সে আমাকে যেই ভয়টা পাইয়েছে সেই ভয়টাই কিন্তু আপনারা পেতে পারেন। তাই কোনো কথা না বাড়িয়ে সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। রাতে একা পড়বেন না, কারণ এই গল্পটা শুধু গল্প না, এটা একটা ভয়ঙ্কর ফাঁদ। ঘটনাটা 2019 সালের একটা ভুল জায়গায় বসেছিলাম, আর সেই ভুলের শাস্তি আমি এখনো পাচ্ছি। যেই ছায়াটা আমি প্রথমে দেখেছিলাম সেটা আবার ফিরে এসেছে, কিন্তু এবার সেটা বাহিরে না, আমার ঠিক ভিতরে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার সব থেকে কাছের মানুষই আপনার সব থেকে বড় শত্রু হতে পারে। শেষটা জানার আগে থামতে পারেন, কিন্তু একটা কথা, পিছনে কেউ আছে কিনা একবার সেটা চেক করে নিন। আমার নাম সোহেল কবির, ধরে নিন। আমি ছদ্মনাম ব্যবহার করছি। আমার বাড়ি ময়মনসিংহের একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে সন্ধ্যার পর বাতাসেও অদ্ভুত রকমের ভারী হয়ে যায়। আমি নিজেও চিন্তা করি যে আমি যা দেখেছি সেটা কি দুঃস্বপ্ন ছিল, নাকি কেউ আমাকে সত্যিই ডেকে নিয়ে গিয়েছিল সেই ভয়ানক ফাঁদে। ঘটনাটা শুরু হয় 2019 সালের জানুয়ারিতে। শীতের রাত, কুয়াশা এমনভাবে নামতো যেন চারপাশটা ধীরে ধীরে গিলে খেয়ে ফেলতেছে আমাদের এই শীত। আমার খুব কাছের বন্ধু, যার নাম নাবিল, সে বিদেশ থেকে সবেমাত্র দেশে ফিরেছে। বেশ কয়েকদিন হলো সে শুধুমাত্র দেশে এসেছে। ও আসার পর আমরা মিলে একটা নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলাম। আমাদের এলাকায় দীর্ঘদিন থেকে কোনো খেলা হচ্ছিল না, তাই সে আসার পর আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে এই নাইট টুর্নামেন্টটার আয়োজন করলাম। মাঠটা ছিল গ্রামের একদম একটা নির্জন প্রান্তে, আর ঠিক পাশেই ছিল একটা পুরনো কবরস্থান, যেখানে কিছু কবর অর্ধেক ভাঙ্গা, কিছুটা নাম মুছে গেছে, আর কিছু কবর এমনভাবে বসে গেছে যেন ভিতর থেকে কেউ চাপ দিয়ে মাটিগুলো ভরাট করে দিয়েছে। এমন একটা জায়গা ছাড়া আমাদের এই নাইট টুর্নামেন্টটা নেওয়ার মতো কোনো জায়গা আমরা পাচ্ছিলাম না। অনেকেই ভয়ের কথা উল্লেখ করলেও আমরা বলেছি যে আমরা অনেকজন থাকার কারণে হয়তো কেউ ভয় পাবে না, আর আমরা যারা ম্যানেজিং কমিটিতে থাকবো তারা অবশ্যই সবাইকে বিদায় দিয়ে তারপর এখান থেকে চলে যাব। কিন্তু গ্রামের বয়স্করা বলতো ওই জায়গায় রাতের পর কেউ বসলে বা একা থাকলে সে কখনোই সেখানে থাকতে পারে না। কিন্তু আমরা ডিজিটাল যুগের পোলাপান, আমরা কি এই সমস্ত কথা বিশ্বাস করব? আমরা সেখানে বড্ড হেসেছিলাম। ভুলটা সেখানেই হয়েছিল। আমরা যদি সেদিন সেই বয়স্ক লোকের কথা শুনে নিতাম, তাহলে হয়তো এরকম পরিণতি আমাদের হতো না। যাই হোক, এক রাতে আমি আর নাবিল মাঠে বসে পরিকল্পনা করছিলাম। সময় তখন প্রায়
রাত 2:30 বাজে। চারপাশ একদম নিস্তব্ধতা, শুধু দূরে কুকুরের ডাক আর কুয়াশার ভিতরে হালকা বাতাস ছাড়া আর কিছুই আমরা বুঝতে পারছি না। হঠাৎ করে আমি টের পেলাম কেউ আমাদের দিকে একদম ফেল ফেল করে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে কবরস্থানের দিকে তাকালাম। প্রথমে আমি কিছুই দেখতে পেলাম না, তারপর দেখলাম একটা ছায়া, কালো রঙের ছায়া। ছায়াটা দেখার পর আমি একটু ঘাবড়ে গেলাম। তারপর চোখ একটু মুছে আবার যখন দেখলাম যে আসলে সেখানে কিছুই নেই। তারপর আবারও পরিকল্পনা করতে করতে কোথা থেকে যেন একটা শব্দ আসলো। তারপর আমি সেই কবরস্থানের দিকে তাকালাম, দেখলাম যে আবারও সেই ছায়াটা, দেখলাম ছায়াটা মাটিতে না বাতাসে দাঁড়িয়ে আছে। আর সেটা ধীরে ধীরে লম্বা হচ্ছে, ক্রমান্বয়ে এমনভাবে লম্বা হচ্ছে মনে হচ্ছে যে সেটা যেন আকাশ ছুঁয়ে ফেলবে। আমার বুকের ভেতর চাপ একটা অনুভব করলাম, কিন্তু আমি নাবিলকে কিছুই বলিনি। আমি আমার মতো দেখতেই ছিলাম। সেই রাতেই সব কিছু শুরু হয়। তারপর আমি এবং নাবিল সেখান থেকে আমরা বাড়ি চলে আসি। পরদিন সকালে আমার শরীর অস্বাভাবিকভাবে ভারী হয়ে যায়। মনে হচ্ছিল আমার মাথার উপর কেউ বসে আছে। দুপুরে কবরস্থানের পাশে আমি বসেছিলাম। হঠাৎ দেখি মাটিতে একটা ছায়া, আবার সেটা আমার না, কারণ আমার শরীরের ভিতরে মনে হচ্ছে অন্য একটা ছায়া। ছায়াটা ধীরে ধীরে লড়ছে, তারপর হঠাৎ সেটা আমার পায়ের কাছে এসে থামলো। আমি দাঁড়াতে চাইলাম, কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারলাম না। মনে হচ্ছিল কেউ আমার পা ধরে রেখেছে। এরপর সবকিছুই অন্ধকার হয়ে গেল। আমার যখন জ্ঞান ফিরল তখন অনেক রাত, কিন্তু সেই রাতে আমি প্রথমবার শুনলাম আমার নাম ধরে অজানা সুরে একটা কেউ ডাকছে, ফিস ফিস করে, ঘুমের ভেতর না, জেগে থেকেই। এরপর কয়েকদিন আমি স্বপ্ন দেখতে থাকি। একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো চোখ নেই, শুধু বলে, তোমাকে ডাকা হয়েছে। তারপর এক রাতে আমি আর নাবিল নদীর পাড়ে গেলাম। ফেরার পথে একটা পুরনো তেঁতুল গাছের নিচে পৌঁছতেই হঠাৎ পরিবেশের বাতাস বন্ধ হয়ে গেল। চারপাশের শব্দ থেমে গেল, আর আমরাও থেমে গেলাম। এমনভাবে থামলাম, মনে হলো আমাদের সাথে পুরো পৃথিবীটাও থেমে গেল। গাছটার নিচে কেউ একটা দাঁড়িয়ে ছিল বলে আমাদের মনে হচ্ছে, কিন্তু আমরা তাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। কিন্তু এইবার সেটা স্পষ্ট লম্বা, অস্বাভাবিকভাবে লম্বা। সাদা কাপড় পরা, কিন্তু সেই কাপড়টা কোনো লড়ছে না, যেন বাতাস তাকে কোনোভাবেই ছুঁইতেও পারছে না। আমি আর নাবিল দুজনে মিলে দোয়া পড়া শুরু করলাম, কিন্তু সেই দোয়াতে কোনো কাজ হলো না। হঠাৎ সে মাথা নিচু করলো, তার মুখের জায়গাটা আমরা দেখতে পারলাম। দেখলাম সেটা একদমই ফাঁকা, একটা গভীর অন্ধকার গর্ত। তারপর সে এক পা এগোলো, এবং এটা দেখার পর আমি আর নাবিল দুজনে সজোরে দৌড় শুরু করে দিলাম। তারপর বাসায় এসে দেখি আমাদের কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু ছেঁড়াটা স্বাভাবিক কোনো রকম ছেঁড়া না, যেন কেউ ধারালো কিছু দিয়ে নিখুঁতভাবে আমাদের কাপড় কেটে নিয়েছে। এরপর আমাকে এক আলেমের কাছে নেওয়া হলো। তিনি আমাকে দেখে একদম চুপ হয়ে গেলেন। তারপর বললেন, তুমি একা না, তোমার সাথে কেউ একজন সব সময় থাকছে। তারপর তিনি আমাকে একটা তাবিজ দিলেন। সেই তাবিজটা এবং তিনি কিছু সূরা কেরাত এবং কিছু পানি পড়া দিলেন। এগুলো খাওয়ার পর, আমল করার পর কিছুদিন সবকিছুই শান্ত ছিল। আমি ভাবছিলাম
সব কিছুই মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু আসল ভয়টা তখনই শুরু হলো যখন 2023 সাল 2023 সালের এক রাতে আমি হঠাৎ ঘুম থেকে উঠলাম। জানালার বাহিরে একটা আলো, আমি দেখলাম একটা ঘড়ি ঝুলছে, কিন্তু সেটা উল্টো দিকে ঘুরছে। শব্দ ঠিক উল্টো রকম, টিক টিক টিক। একদমই স্বাভাবিক শব্দ মনে হচ্ছে না আমার কাছে। প্রতিটা টিক যেন আমার বুকের মধ্যে ধাক্কা দিচ্ছে। আমি ঘরের ভিতর থাকতে পারলাম না, বাহিরে গেলাম। ঘড়িটা আমার থেকে একটু দূরে সরে গেল। আমি আরও এগোলাম, সেটা আবার সরে গেল। আমি বুঝতেই পারিনি আমি কখন এভাবে আগাতে আগাতে গ্রামের বাহিরে চলে এসেছি। হঠাৎ দেখি আমি সেই মাঠের পাশের কবরস্থানে দাঁড়িয়ে আছি। আমার চারপাশে কেউ নেই, কিন্তু মাটির নিচ থেকে কেউ যেন ফিস ফিস করে কিছু একটা বলছে। তারপর আমি দেখলাম মাটি ফেটে একটা হাত বের হলো, তারপর আরেকটা হাত, তারপর আরেকটা হাত। আমি এগুলো দেখার পর কিছুটা পিছে গেলাম, আর তখনই আমি তাকে দেখলাম, সেই মানুষটা, যেই মানুষটাকে আমি এর আগে অনেকবার দেখেছি। কিন্তু এবার সে একা না, তার পিছনে আরো কয়েকটা ছায়া। সবাই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তারপর একসাথে তারা বলল, সময় শেষ। আমি দৌড় দিলাম। তারপর আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরল সেই কবরস্থানেই। এরপর শুরু হলো আবার অসুস্থতা। ডাক্তার দেখানো হলো, কিন্তু ডাক্তার কিছুই বুঝতে পারলো না। শেষে আবার আমাকে নিয়ে যাওয়া হলো সেই আলেমের কাছে। এইবার তিনি বললেন, এটা কোনো একটা কালো জাদু, একজন খুব কাছের মানুষ করেছে, যেটা তোমাকে তিলে তিলে শেষ করে দেবে। তারপর এক রাতে আচার শুরু হলো। ঘরের চারপাশে অদ্ভুত রকমের চিহ্ন আঁকা হলো। মোমবাতির আলো কাচ্ছে। হঠাৎ ঘরের ভিতর তীব্র একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ল। একজন মানুষের শরীর কাঁপতে লাগলো, তার চোখ উল্টে গেল, তার কণ্ঠ বদলে গেল। সে বলল, একে বেঁধে রাখা হয়েছে। তার প্রাণ ধীরে ধীরে নেওয়ার জন্য। তারপর মাটির নিচ থেকে বের করে আনা হলো একটা পুতুল। সেই পুতুলটা থেকে আমার ভিতরটা যেন দুমড়ে মুচড়ে উঠতে শুরু করলো। পুতুলটার গায়ে আমার গায়ের কাপড় লাগানো। ওই যে আমি বলেছিলাম আমার পিছনের কাপড় যেন কেউ কেটে নিয়েছে, সেই কাপড়। আর তাতে গেঁথে আছে অসংখ্য রকমের সূচ, সুই, আরো ভিন্ন ভিন্ন কিছু জিনিস। তার বুকের একটা জায়গায় একটা ছোট ঘড়ি বসানো, যেটা উল্টো দিকে ঘুরছে। তারপর সেই আলেম বলল, এই সব কিছু পুড়িয়ে ফেলো। তার কথা মতো আমরা সব কিছু পুড়িয়ে ফেললাম। তারপর সেই সত্তাটা একটা নাম বলল। আমি শুনে একদম নিস্তব্ধ হয়ে গেলাম। সে ছিল নাবিল, আমার খুব কাছের বন্ধু। ঈর্ষা, টাকা আর ঘৃণা তাকে এমন করে তুলেছিল। সব শেষ হওয়ার পর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আমি ভাবছিলাম সব শেষ, কিন্তু না। আজও মাঝরাতে কখনো কখনো আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দেওয়ালে একটা ছায়া পড়ে আছে, একটা ঘড়ির ছায়া। সেই ঘড়িটা উল্টো দিকে ঘুরছে। টিক 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 টিক। কিন্তু আমার কোনো কিছুই মনে নেই। আমার শুধু এতটুকুই মনে আছে, আমি ভালো নেই। আমাকে ভিতর থেকে কেউ যেন ডাকে। আমি কখনোই সেটাকে আটকাতে পারি না। আমি এটাকে ভুলে যেতে চাই, কিন্তু কখনোই আমি ভুলে যেতে পারি না। এটা আমার সঙ্গে কি হয়েছে আমি জানি না, কিন্তু কেউ যদি এর ব্যাখ্যা জানেন
অবশ্যই আমাকে পাঠাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন পরেশ বৈরাগী, খুলনা থেকে, এবং তিনি লিখেছেন ঘটনাটি 1968 সালে ঘটে যাওয়া একটি কাহিনী। একটি গ্রামের নাম লিখেছেন তিনি, সঙ্গত কারণে আমি গ্রামের নামটি বললাম না, এবং সেখানে দুটো ভাই থাকতো এবং তাদের সাথে ঘটে যাওয়া একটি কাহিনী। যাই হোক, কাহিনীটি আমার মতো শেয়ার করতে বলেছেন এবং আমি আমার মতো করে শেয়ার করছি। ঘটনাটি যখন ঘটে তখনকার এই দুই ভাইয়ের প্রফেশন ছিল হোগলা সংগ্রহকারী। তারা হোগলা সংগ্রহ করতো এবং সেই হোগলা সংগ্রহ করে নিয়ে আসতো, এবং একটা সময় এটা বেশ একটা নোন প্রফেশন ছিল গ্রামে, এবং সেই আগের আমল অনেক বেশি ছিল। এবং তারা যেটা করতো, তারা দুই ভাই আরো কয়েকজন মানুষ মিলে নৌকায় করে তারা চলে যেত নদীর দুই পাড় ধরে, এবং এরকম হোগলা সংগ্রহ করতে করতে তারা এমনও সময় গেছে যে বেশ জঙ্গলের বেশ গভীরে ঢুকে গেছে, সেখান থেকেও নিয়ে এসছে ওগুলো সংগ্রহ করে। এবং এক একবার তারা যখন যেত তাদের বেশ সময় চলে যেত। তারা এক একবার গেলে প্রায় 1-2 সপ্তাহ পরে ফিরে আসতো। এমনও গেছে যে তারা 2-3 সপ্তাহ পরে এসেছে, এবং যখন তাদের যেতে যেতে এমন জায়গায় পেয়েছে যেখানে হোগলার গাছ অনেক বেশি, এবং অনেক হোগলা পাতা সংগ্রহ করতে করতে তারা অনেক সময় অতিবাহিত করে ফেলেছে। তো যাই হোক, তো একবার এরকমই এক যাত্রায় তারা দুই ভাই রওনা দেয় হোগলা পাতা সংগ্রহের জন্য, এবং তারা তাদের সাথে আরো কিছু মানুষ নিয়ে তারা এরকম নৌকায় বেরিয়ে পড়ে। তো তোরা যাচ্ছে, তারা যেতে যেতে প্রথমে তাদের কাছের অংশ থেকে হোগলা পাতা সংগ্রহ শুরু, এবং বেশ সুন্দর কাটছে তাদের সময়। নৌকাতে বড় একটা নৌকা, এবং সেখানে তারা হোগলা পাতা জমায় এবং তারা যায়। তো যাই হোক, নদীতে বেশ ভালোই সময় কাটে দুই ভাইয়ের মধ্যে। এক ভাই হচ্ছে ছোট আর এক ভাই বড়। এভাবেই চলতে চলতে তারা চলে গেল জঙ্গলের অংশে, বনের অংশে, এবং সেই অঞ্চলটা তারা যে থাকতো খুলনার যেই ওই অংশটা কিন্তু আসলেই বনের অংশের মধ্যে পড়েছে, সুন্দরবনের একটা অংশ কিন্তু পড়েছে। যাই হোক, এরকম একটা অংশ ধরে যেতে যেতে তারা বেশ গভীরে চলে গেল, এবং তারা দেখলো যে সামনে অনেক এরকম পাতা রয়েছে এবং অনেক রিসোর্সেস রয়েছে, এবং তারা সেগুলো সংগ্রহ করতে থাকলো। তো তাদের দুই ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের মূল কাজটা ছিল হচ্ছে, যখন সবাই যেত, তারা যখন বনে যেত এই পাতা সংগ্রহ করতে, তখন সে যেটা করতো, সে রান্না করতো সবার জন্য। তো বেসিক্যালি তার জবটা ছিল কুকের। সে সেখানে রান্না করতো এবং সে সুন্দর সময় কাটাতো নৌকার মধ্যে। তো এরকম, এবং তাদের সবার এক একজনের মেনু ছিল, এক একজনের একটা মেনু দিত, সেরকম মেনু ধরে ধরে সে রান্না করতো। তো যাই হোক, একদিন তাদের মধ্যে একজন বলল যে, ভাই একটু পায়েস রান্না করো না কেন, পায়েস খাইতে মন চায়। তো বলে, পায়েস রান্না করতে গেলে তো আসলে মিষ্টি লাগে, আসলে অনেক সময় ওই যে রস ছাড়া পায়েস ঠিক মতো হয় না, তো রস তো লাগে। তো বলে, দেখো না তুমি পাও নাকি রস কোথাও, যে কোনো গ্রামে যে। যাই হোক, তো ওই দিন সবাই খুব সকালে চলে যায় হচ্ছে সেই পাতা সংগ্রহে, এবং সেই ছোট ভাই সে বের হয় সাথে তার সাথে একটি পাত্র নিয়ে এবং কিছু টাকা নিয়ে, যে সে কোথা থেকে রস সংগ্রহ করতে পারে কিনা। তো নদীর পাড় ধরে সে হেঁটে যাচ্ছে, গ্রাম্য পথ, কিন্তু সেখানে মানুষ খুব একটা নাই। সেখানে গ্রামগুলো, বনের মধ্যে যে গ্রামগুলো, সেগুলো কিন্তু একটু দূরে দূরে হয় বনের থেকে। তো যাই হোক, ছোট ভাই হেঁটে যাচ্ছে, তার সাথে কিন্তু কেউ নেই, একা একা, এবং খুব সকাল তখন, খুব ভোর, মানে কুয়াশায় ছেয়ে আছে, একটু শীত শীত অবস্থা তখন, এবং কুয়াশা পড়েছে চারিপাশে এবং কুয়াশায় ছেয়ে আছে। এরকম যেতে যেতে সে দূর থেকে, মানে কুয়াশা পড়া সত্ত্বেও, একটা কালো গাছের মতো অবয়ব সে খেয়াল করলো। গাছটা মনে হচ্ছে বাঁকা হয়ে আছে, কেমন জানি বাঁকা একটা খেজুর গাছ। এবং এত কুয়াশার মধ্যে সে কিন্তু খেয়াল করলো যে ওখানে একটাই গাছ, এবং সেখানে একাধিক গাছ নাই, সে একটাই গাছ খেয়াল করলো, বাঁকা একটা গাছ। এবং সে আস্তে আস্তে হেঁটে গেল। সে চিন্তা করলো, যেটা যখন বোঝা যাচ্ছে যেটা খেজুর গাছ, আমি যে দেখি না কাছে, তো হতে পারে সেখানে কোনো যারা রস সংগ্রহ করে গাছি তারাও থাকতে পারে, অথবা কোনো মানুষ থাকতে পারে, কারোর সাথে আলাপ করে দেখতে পারি এখানে এই রস কি পাওয়া যাবে কিনা। তো সে হেঁটে হেঁটে আস্তে আস্তে যায়, এবং যত কাছাচ্ছে দেখছে যে গাছটা কচুরীভূত হচ্ছে, এবং বেশ দেখছে যে বেশ লম্বা একটা খেজুর গাছ, এবং গাছটা বাঁকা হয়ে চলছে, মানে গাছটা মানে যেখান থেকে জন্মে বেঁকিয়ে গেছে, বেঁকিয়ে উপর দিকে উঠেছে। যাই হোক, রাস্তার পাড় ধরে বের হয়ে বাঁকা হয়ে উপরে উঠে গেছে। তো সে দেখছে গাছটাকে আরো এগিয়ে যাচ্ছে। তো রাস্তা বলতে কিন্তু সেখানে মেঠো পথ, মানে মাটির তৈরি পথ, মাটির পথ, ওখানে কিন্তু পাকা কোনো রাস্তা নাই এরকম। তো সে যাচ্ছে ওখানে ধরে ধরে,
এবং আস্তে আস্তে ভোর যেহেতু পাখির শব্দ শুনছে, এরকম শুনতে শুনতে সে যখন গাছের কাছাকাছি চলে আসলো, তো সেখানে দেখলো যে একটা নারী মূর্তি বসে আছে। নারী মূর্তি বসে আছে, সে একটা শাড়ি পরা এবং খুব লাইট কালারের একটা শাড়ি, এবং আনইউজুয়াল, মানে যেটা নাকি সে আসলে মানে সে এরকম দেখতো না, এইভাবে শাড়ি পরাটাও সে দেখে অভ্যস্ত না। সে এক প্যাচে শাড়ি পরা মানুষ দেখে অভ্যস্ত, মেয়ে মানুষ দেখে। তো দেখছে যে একটা শাড়ি পরা এবং খুব বেশ অন্যরকম ভাবে, মানে আসলে শহুরে কায়দায় যেভাবে শাড়ি পরে সেভাবেই শাড়ি পরা, এবং আসলে এবং সে কেন জানি মাথাটাকে ঢেকে রেখেছে কাপড় দিয়ে। তো সে একটু অস্বস্তি ফিল করে যে নারী, মানে মেয়ে মানুষ এবং বসে আছে গাছের নিচে এবং মাথার মধ্যে কাপড় দেওয়া, তো অস্বস্তি ফিল করে। এবং ভোরবেলা দেখে, রাত হলে হয়তো ভয় পেত, বা সেরকম কিছু না। তো সে হেঁটে হেঁটে কাছে যায় এবং সে যে জিজ্ঞেস করে, সে প্রথম গলার শব্দ করে যে এই যে। তো তখন দেখে যে মহিলা মাথা তোলে, মানে নারী মূর্তি যেটা ছিল সেটা মাথা তোলে। তাকিয়ে দেখে অপূর্ব সুন্দরী একটা মেয়ে, এবং বেশ তরুণী একটা মেয়ে, এবং সে তাকিয়েছে অপূর্ব সুন্দর। এবং সে তাকিয়ে তার দিকে বলছে যে হ্যাঁ জি বলেন, কি বলতে, মানে কি ব্যাপার, মানে জানতে চাচ্ছে যে কেন ডাকলো সে। তো সে বলে আমি তো এখানে রস নিতে আসছি, মানে আসলে রস কিনতে, মানে রস কি কারো গাছ বা কেউ কি রস বিক্রি করে? তো সে দেখে যে মহিলার পাশেই একটা কলসি রাখা, এবং সেই কলসিটা মেয়েটা তার দিকে বাড়িয়ে ধরে, বলে নেন। তো সে বলে আমি কেন নিব, আপনার মানে আপনি কি বিক্রি করবেন রস? বলে না, আপনি নিয়ে যান। তো বলে যে না আমি কেন নিব, এটা হয়তো আপনি কি নিছেন এখান থেকে বা কিছু, বা এটা কার? বলে এটা আমার এখান থেকে আমি নিছি, আপনি নিয়ে যান, অসুবিধা নেই। তো সে বলে যে না না, অনেক কিছু বলে। মেয়েটা বলে যে না আপনি নিয়ে যান, কোনো অসুবিধা নেই, আপনার জন্যই এখানে যারা আসে তার জন্যই রাখা। তো যাই হোক, ছোট ভাই খুব অস্বস্তি ফিল করে এবং সে তারপরও রসের তার পাত্রে ঢেলে নেয়, এবং নিয়ে সে খুব মানে একটু মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, বা মানে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে সে ফেরত আসতে থাকে। বারবার সে পেছনে ফিরে তাকায়, এবং সে তাকাতে তাকাতে এবং দেখে যে দূর থেকে একটু দূরে যখন হেঁটে আসো, নারী মূর্তিটাকে আর তেমনটা দেখা যাচ্ছে না। আবার তো সে হেঁটে আসতে আসতে সে তার নৌকায় চলে আসে, এবং সে পায়েস রান্নায় ব্যস্ত হয়ে যায়। এবং সে যখন পায়েস রান্না করছে, দেখছে অত্যন্ত সুঘ্রাণ, এবং দেখো রসের যে রসটা যে এনেছে, দেখো অত্যন্ত মিষ্টি গন্ধ সম্পন্ন একটা রস, সুঘ্রাণ সম্পন্ন একটি রস। রসের মানে রসটা আর কি অত্যন্ত সুঘ্রাণ সম্পন্ন, যেরকম নর্মালি যে রসের একটা সুঘ্রাণ থাকে খেজুরের রসের, তার থেকে অনেক সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে সেখান থেকে। তো সে একটু মানে অবাক হয় যে এত সুন্দর ঘ্রাণ, মানে সে এরকম মানে অবাক লাগে। তো এই সময় সে হঠাৎ করে খেয়াল করে যে তার নৌকার গোড়ায় তাকে এসে কেউ ডাকছে, এই যে মানে নারী কণ্ঠে, এই যে। তো সে তাকিয়ে দেখে যে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। বলে যে আপনি কি নৌকায় থাকেন? তখন সে বলে যে হ্যাঁ আমি নৌকায় থাকি। বলে আপনি কি করেন? বলে আমি রান্না করি। পারেন রান্না করতে? বলে হ্যাঁ পারি। তো মেয়েটা তখন বলে যে আমি আসি আপনার নৌকায় উঠি। তখন সে বলে যে আপনি নৌকায় উঠবেন? মানে সে একটু অস্বস্তি ফিল করতে থাকে, না নৌকা গোছানো না এবং কিছু না। বলে কি আসি? তো সে বলে আসেন। তো মেয়েটা আস্তে করে দেখে যে পাড়ে এসে আস্তে করে নৌকায় ওঠে, এবং নৌকায় উঠে তার সাথে খুঁটিনাটি গল্প শুরু করে যে আপনি কোথায় থাকেন। সে কিন্তু মেয়েটাকে তেমন কিছু জিজ্ঞেস করেনি, মেয়েটা তাকে অনেক কিছু জিজ্ঞেস করে, কোথায় থাকেন, কি ব্যাপারে এসে। এবং তাদের মধ্যে গল্প গুজব হয়, এবং বেশ অনেকক্ষণ গল্প করে মেয়েটি বেলা যখন পড়ে আসছে, মানে দুপুর গড়িয়ে গেছে, তখন মেয়েটি বলে আমি আসলে চলে যাই, আপনার তো ভাই আসবে এবং অন্যরা আসবে, আমি আসি। হ্যাঁ, তো সে বলে আচ্ছা ঠিক আছে। তো মেয়েটি গল্প করে চলে যায়, এবং তার কাছে মেয়েটি চলে যাওয়ার পর একটা অমোঘ আকর্ষণ লাগা শুরু করে। সে মনে করে কিছু একটা চলে গেছে তার কাছ থেকে, মানে তার কাছে মনে হচ্ছে কিছু একটা সে মিস করা শুরু করলো। মানে জিনিসটা এরকম যে সে চলে যাওয়ার পরে সে বুঝতে পারছে যে সে এসেছিল, এরকম একটা ব্যাপার। তো এরকম একটা চিন্তায় মানে সে মোহিত হয়ে সে খুব মানে অস্বস্তি ফিল করতে থাকে, এবং খুব একটা অবাক, তার কাছে একটা অমোঘ টান লাগতে থাকে। মেয়েটার প্রতি সে দুর্বলতা ফিল করে। যাই হোক, এইভাবে দিনটা পার হয়ে যায়, এবং সেই এভাবে করেই সন্ধ্যা নেমে আসে, একসময় রাত হয়। এবং যখন রাত হয়ে যায় তখন সে তার ছাউনির নিচে, রাতে সবাই ঘুমাচ্ছে, রাতে নিস্তব্ধতা নেমে এসছে, ঝিঝি ডাকছে, ঝিঝি পোকার ডাক, রাতের বেলা টুকিটাকি বনের শব্দ এরকম ভেসে আসছে নৌকার মধ্যে। এবং তখন হঠাৎ করে সে দূর থেকে শুনতে পারে কোনো একটা মিষ্টি গলায় গানের শব্দ আসছে।
মানে মনে হচ্ছে কোনো নারী কণ্ঠ গান গাইছে আশেপাশে। এবং ছোট ভাইটা বেশ তার কিন্তু ঘুম আসছিল না, কিন্তু সে খুব অবাক হয়ে যায় কে গান গাইছে, এবং তার কাছে অবাক লাগে। সে চেষ্টা করে নৌকার ছই থেকে আস্তে আস্তে করে বের হয়ে আসে এবং এসে আশেপাশে তাকায়। অন্ধকারের মধ্যে কুয়াশা পড়েছে, কাউকে দেখে না, কিন্তু সে ওই গানের শব্দ শুনতে থাকে। একটা সময় তার কাছে মনে হলো যে তার নৌকার ঠিক পাটাতনের কাছে হি 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 করে কোনো নারী কণ্ঠের হাসির শব্দ, এবং মনে হলো খুব কাছে, খিলখিল করে হেসে উঠলো। এবং সে তখন একটু তার গায়ে কাঁটা লেগে উঠে সে সাথে সাথে আবার ছুঁয়ের ভেতরে চলে যায় এবং সে ঘুমানোর চেষ্টা করে। তো যখন সে ঘুমানোর চেষ্টা করছে, মনে হচ্ছে যে তার কানের কাছে কেউ ফিস 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 করে কথা বলছে। সে বারবার তাকায়, দেখে কেউ নেই। আবার তার মনে হচ্ছে যে তার নৌকার ছুঁয়ের বাইরেও কেউ আছে। মানে খুব একটা অস্বস্তিকর একটা ভয় এবং অস্বস্তিকর সময় নিয়ে রাতটা তার কেটে যায়। তো পরদিন সকালে আবার যথারীতি তাও তার যে তার যে ভাই এবং অন্যান্য যারা তাদের কলিগ ছিল তারা যে এসেছিল পরে ফেরত এসে, কিন্তু তারা সেই পায়েস খেয়েছিল এবং তারা অসাধারণ রান্নার তারা সুনাম করে যে খুব মজা হয়েছে, এত সুন্দর রান্না কোত্থেকে পারলি তুই হঠাৎ করে এত সুন্দর। বলে যে আমি এখান থেকে গেছিলাম, রস পাইছি, অসাধারণ, অনেক মজার রান্না। তো যাই হোক, সেই রান্নার সুনাম সবাই করেছিল এবং তারা পরদিন সকালে যথারীতি কাজে চলে যায় এবং সে আবার রান্না করার তার দায়িত্ব পড়ে। এখন সে চিন্তা করছে আজকে যে আমি আজকে কি রান্না করব। তো এরকম সময় সে চিন্তা করছে, আর তার মনে মনে একটা আশা হচ্ছে যে সেই যে মেয়েটার কথা সে চিন্তা করছে যে এই মেয়েটা আজকেও আসবে, এরকম চিন্তা যখন করছে এবং সে একবার ডিসাইড করে যে আমার নৌকার মধ্যে সবজি আছে, আমি সবজি রান্না করবো, এরকম চিন্তা করতে থাকে। তখন হঠাৎ দেখে সে যে তার ওখানে ঠিক শব্দ, সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। এসে বলে যে আপনি কেমন আছেন, আমি আসলাম আপনার নৌকাতে উঠি। তখন লোকটা বলে যে হ্যাঁ, ওর ছেলেটা বলে ওঠেন। তো মেয়েটা আসে, এসে তার সাথে কথা বলে, টুকিটাকি কথায় কথায় মেয়েটা তাকে রান্নায় সাহায্য করতে থাকে এবং মেয়েটা এক পর্যায়ে বলে যে আপনি বসেন, আমি রান্না করে দিই, আপনি শুধু আগুনটাকে নিয়ন্ত্রণ করবেন না, আগুনটাকে আপনি কন্ট্রোল করবেন, আগুনটা আমি হাত দিব না, আগুনটা আপনি কন্ট্রোল করবেন। তো সেই ছেলেটা বলে ঠিক আছে। তো সেই তার চুলার মধ্যে ছোট লাকড়ি দেওয়া, ফু দেওয়া, যেগুলো কাজ করার সেগুলো সে করে, আর মেয়েটা তাকে রান্না করে দেয় আর কি। তো রান্না করে দেখা যাচ্ছে যে ভালো রান্না হয়েছে এবং মেয়েটাকে সে বলে যে আপনি আমাদের এখানে খান। মেয়েটা বলে না না, আমার চলে যেতে হবে। তো যাই হোক, এরকম বেলা গড়িয়ে যায় এবং মেয়েটা চলে যায়। বেলাটা গড়িয়ে যাওয়ার সাথে সাথে যখন নাকি তার ভাইরা আসবে, তখন তার আগে মেয়েটা চলে যায় এবং এরকম সময় ভাইরা ফেরত আসে এবং এসে অবাক এসে বলে যে কি ব্যাপার, তুই রান্না টান্না শেষ? বলে হ্যাঁ। এবং তারা খেতে বসে এবং খেয়ে তারা একটু অবাক হয়, টেস্টটা একটু ডিফারেন্ট। বলে যে তোর রান্না তো আজকে অনেক মজা হয়ে গেছে। তো সে বলে যে আমার রান্না তো এরকমই। বলে না, আজকে তোর রান্না তো এরকম ছিল না, আর অনেক মজা। যাই হোক, এরকম পরপর এরকম কয়েকদিন, 2 দিন 3 দিন মেয়েটা আসতে থাকে এবং এসে মেয়েটা রান্না করে, সবসময় তাকে রান্না করে দেওয়া শুরু করে এখন। এবং সে যাই রান্না করছে, মেয়েটাই রান্না করছে, সে শুধু চুলার যে আগুনটা কন্ট্রোল করে মেয়েটা রান্না করে দেয়। তো এরকম যখন মেয়েটা রান্না করে দিয়েছে 3-4 দিন, এবং রাতের বেলা সে প্রতিদিনই মেয়েটাকে এখন স্বপ্ন দেখে এবং সে গান শব্দ শুনে, আর ওর সাথে একটা সখ্যতা গড়ে উঠেছে মেয়েটার, লাইক অনেকটা প্রেমের সম্পর্কের মতো হয়ে গেছে। তারা খুব প্রেমিক প্রেমিকার মতোই আচরণ করে এবং তারা একজন একজনকে ভালোবাসার প্রস্তাবও দিয়ে ফেলে। তো যাই হোক, এরকম 2-3 দিনের মাথায় তাদের মধ্যে এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এর মধ্যে যেটা হয়, তার ভাই ফেরত আসে একদিন, এসে বলে যে কালকে তো আমাদের চলে যেতে হবে রে, এখানে অনেকদিন হয়ে গেল, এখানে আর না, চলে যাবো কালকের থেকে। আর তুই এখানে এসে খুব ভালো রান্না শিখছিলি এবং তোর রান্নার প্রশংসা তো বাড়িতে যা করতে হবে, অনেক রান্না পারিস। তো ওর চলে যাওয়ার কথা শুনে মনটা খুবই খারাপ হয়ে যায়। সে আসলে ওইভাবে জিনিসটা নিতে পারে না, সে ছটফট করতে থাকে। তো ভাইরা যখন ঘুমিয়ে যায়, খুব মন খারাপ করে সে নৌকার বাইরে চলে আসে, সে পাটাতনে বসে থাকে। তো চারিদিকে নিবিড় বন, রাতের শব্দ হচ্ছে। এরকম সময় সে হঠাৎ করে সে গানের শব্দটা শুনতে পায় এবং সে একটু অস্বস্তি ফিল করে যে এরকম গানের শব্দটা কে গাইছে। তো একটু পরে সে দেখে যে নদীর পাড়ে যে জায়গাটা কুয়াশা ফিকে হয়ে গেছে, ওইখানে সাদা কাপড়ের একটা লাইট কাপড়ের অবয়ব ওখানে দাঁড়িয়ে আছে এবং মনে হচ্ছে যে ওখান থেকে তাকে ডেকে উঠলো সে নারী কণ্ঠে, এবং খুব খুব মিষ্টি একটা কণ্ঠে ডেকে উঠেছে। কিন্তু কোথায় যেন ডাকটার মধ্যে একটা মায়াবিনী ভাব আছে এবং মায়াবী ভাবটার মধ্যেই একটা কেমন জানি আর কি একটু হালকা ভয় জাগা নিয়ে একটা ভাব আছে, যেটা নাকি আসলে ওর কাছে একটু কেমন জানি লাগে।
মানে রাতের বেলা মানে অশরীরীর ডাকের মতো লাগে অনেকটা। তো সে বলে কে কে, তো মেয়েটা বলে তুমি ভয় পাও না, আমি, ফিস ফিস করে পাশ থেকে বলে, এবং শব্দ সব কিন্তু তার কানে আসছে, এবং বলে যে তুমি আসো, এখানে আসো, পাড়ে চলে আসো। তো বলে না, তারা সাধারণত নৌকাটাকে রাতের বেলা একটু দূরে সরিয়ে রাখতো, নদীর পাড় থেকে দূরে সরিয়ে রাখতো, কারণ বনের মধ্যে অনেক সমস্যা আছে, আশেপাশে জঙ্গল, বন্য প্রাণী আসতে পারে বা খারাপ মানুষ আসতে পারে। তো মেয়েটা বলে তুমি পাড়ে নিয়ে আসো। তো এটা শুনে সে প্রথমে না বলে, তারপর সে আস্তে আস্তে নিজেই সে নৌকার নোঙর ফেলে আস্তে 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 টেনে টেনে নৌকাটাকে সে লগি দিয়ে সামনে নিয়ে পাড়ে নিয়ে যায়, এবং সে নেমে মেয়েটা তাকে ইশারা করে, সে হেঁটে হেঁটে যায়। তো হেঁটে যখন সামনে যায়, সে দেখতে পারে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এবং এই আলো আধারির মধ্যেও সে বুঝতে পারে মেয়েটাকে সে চিনতে পারে, এবং সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে তার সাথে, এবং তাকে বলে যে তুমি কি এখন মানে তোমরা কি চলে যাবা? তো বলে তুমি কিভাবে জানো? বলে আমি জানি তোমরা মনে হয় চলে যাবে এখান থেকে, কিন্তু আমার খুব মন খারাপ, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো। তো ও ছোট ভাইটা খুবই মানে সেও আবেগপ্রবণ হয়ে যায়, এবং সে তার মন খারাপ হয়ে যায়। মেয়েটা বলে কি তুমি এদিকে আসো, বলে মেয়েটা তাকে বলে আমার সাথে সাথে আসো, বলে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে ছেলেটা তার সাথে অনেক দূর চলে যায়, এবং চলে যেয়ে একটা জায়গায় যে দেখে যে তাদের আলো পড়েছে গাছের ফাঁক দিয়ে। তো ওখানে যে মেয়েটা দাঁড়ায় বলে তুমি একদিকে আসো, আরো এসে মেয়েটা তার দিকে তাকায়, তাকিয়ে বলে তোমাকে আজকে আমি একটা সত্যি কথা বলি। বলে কি? বলে আমি কিন্তু আসলে তোমার মতো মানুষ না। এটা শোনার সাথে সাথেই ছোট ভাইয়ের সারা শরীরে লোম দাঁড়িয়ে যায়। সে বলে যে তার মানে তুমি মানুষ না? মানে বলে যে হ্যাঁ আমি আসলে মানুষ না। তোমার কি মনে হয় না তোমার সাথে আমার যেভাবে দেখা হলো ওইভাবে? সে বলে তো তুমি কি? বলে না তুমি ভয় পেও না, তোমাকে আমি ভয় দেখাতে চাচ্ছি না, আমি তোমাকে ভয় দেখানোর কোনো ইচ্ছা আমার নেই। আমি তোমার সাথে দেখা হয়েছে, এবং তোমার সাথে ওই দিন দেখা হওয়ার পর তোমাকে আমি আসলে অনেক পছন্দ করছি। আমি আসলে একটা পরী, এবং আমি তোমাকে আমি অনেক পছন্দ করে ফেলছি, এবং তোমাকে আমি বিয়ে করতে চাই। তো ছেলেটা বলে যে এটা কিভাবে কি সম্ভব? তো তারপরে তারা কথাবার্তার মধ্যে তাদের নিজস্ব কথায় একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসে। ছেলেটা যদিও ভয় পায়, কিন্তু তারপরও সে তার ভালোবাসার কাছে হার মানে। মেয়েটাকে সে বলে তাহলে কিভাবে হবে? মেয়েটা বলে যে তুমি কি এক কাজ করো, আমি তোমাকে নিয়ে যেতে পারি আমার যে কমিউনিটি আছে তার কাছে, কিন্তু সেখানে নিয়ে গেলে যেটা হবে তারা কিন্তু তোমাকে সহজে মেনে নেবে না। আমি তোমার সাথে সেভাবে যাব, সেটা হচ্ছে তোমরা যখন যাবা আমি তোমাদের নৌকার সামনে একটা সাদা হাঁস হয়ে যাব, এবং তুমি আমাকে সেই হাঁসটাকে তোমার নৌকায় তুলে নিবা যখন নাকি তোমরা যেতে থাকবা। তো বলে ঠিক আছে। ছেলেটা এটা মেনে নেয়, এবং এটা মেনে নেওয়ার পরদিন সকালে সে ফেরত আসে তার নৌকাতে, এবং তাদের নৌকা যথারীতি সময় মতো তার ভাই রওনা দেয় নৌকা নিয়ে, এবং তাদের নৌকা চলা শুরু করে। এবং কিছুক্ষণ পরে সে দেখে সাদা একটা এরকম হাঁস সে নৌকার সামনে দিয়ে যাচ্ছে। তো সে দেখে তো ভাইকে বলে যে আমি হাঁসটা নেবো। ভাইটা বলে না, এই হাঁস নেওয়া যাবে না, এটা কান্নাকার হাঁস। বলে না আমি নিবই। সে অনেক রাগ, মানে ভাইয়ের সাথে অনেক নিজস্ব গর্তমি করে, এবং ভাই তখন বলে আচ্ছা ঠিক আছে ওঠা নে। তো সে যখন হাঁসটাকে নেয় নৌকা নিয়ে তার নৌকাতে রাখে, এবং ওভাবেই তারা চলে আসে আস্তে 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 করে তাদের গ্রামে। তো তাদের গ্রামে আসার পর যখন নামার পর আর তারা হাঁসটাকে দেখে না, হাঁসটা কিন্তু নাই হয়ে যায়, তারা খুঁজে পায় না। তো এভাবেই এরপরে তার ছোট ভাই যখন নাকি বাড়িতে চলে যায়, তারা বাড়িতে চলে যায়, এবং বাড়িতে আসার পরে তাদের যে গোলপাতা সংগ্রহ করেছে বা হোগলা পাতা, সেগুলো দিয়ে তারা তাদের বিকিকিনি করে এরকম থাকে, এবং ছোট ভাইটা তাদের বাড়িতে থাকে। এবং ছোট ভাইয়ের মূল কাজ হচ্ছে যে সে জমিতে চাষাবাদে সে যুক্ত হয়ে যায়। তো যেটা হয় সে যখন চাষাবাদে যায় দেখা যাচ্ছে যে সে অনেক ভালো চাষাবাদ করছে, এবং তার জমিতে তখনকার সময় মানুষ আসলে চাষ করতো লাঙল দিয়ে বেশি, তখন তার ট্রাক্টর ছিল না, ট্রাক্টর এরকম থাকলেও মানে গ্রামে খুব একটা প্রচলন ছিলই না একদম আমাদের দেশে বা এরকম অঞ্চলগুলোতে। তো যাই হোক, তো দেখা যেত যে সেখানে অনেক সে চাষ দিয়ে ফেলেছে, এবং তার বাবা অবাক হয়ে যেত যে আমার ছেলে এরকম চাষাবাদ কিভাবে করছে, জমির যে অংশটা তার একার পক্ষে বা 2-3 জন নিয়ে করা সম্ভব, সে একা এখানে যাচ্ছে, এবং সে হঠাৎ করে তারপর তারা দেখছে যে তার বিশাল অংশ চাষ দেওয়া হয়েছে এবং বিশাল ফসলের কার্যক্রম হচ্ছে। তার বাবা অবাক হয়ে যায় যে কিভাবে সম্ভব। তো তার বাবা একদিন যেটা করে, এবং লুকিয়ে লুকিয়ে ছেলে যখন যায় তখন লুকিয়ে লুকিয়ে দেখে, পেছন থেকে ফলো করে করে যায়, এবং যে দেখে যে তখন অলরেডি ভোরবেলা আর কি, ভোরের দিকে জমিতে চাষ হচ্ছে, এবং চাষটা দেখতে তার মনে হচ্ছে যে তার ওখানে অনেক মানুষ ফসল লাগাচ্ছে।
তার জমির মধ্যে, এবং দেখে মনে হচ্ছে অনেক মানুষ, সে বুঝতে পারছে না, দূর থেকে অবয়বগুলো দেখে মনে হচ্ছে অনেক মানুষ একসাথে ফসল লাগাচ্ছে। এবং সে দেখে একটু অবাক হয়ে যায় যে এতগুলো মানুষকে এমপ্লয়েড করা আমার ছেলের পক্ষে কিভাবে সম্ভব। সে বেশ ভয় পেয়ে যায় এবং সে এসে ওই দিন তার মায়ের সাথে আলাপ করে, এবং তারা বিকালবেলা ছেলেকে জিজ্ঞেস করে যে তুই কি জমিতে লোক নিয়োগ করছিস, আরো লোক দিয়েছিস? বলে না, আমি লোক দেই নেই। বলে তাহলে কিভাবে এরকম চাষ হচ্ছে? বলে হচ্ছে, নিজে করতেছি আর ওই করতেছে। ছেলে এড়ায় যায় কথাটা। তো বলে তোর শরীর এরকম খারাপ হচ্ছে কেন? তো আস্তে আস্তে দেখা যায় ছেলেটার শরীরটা কিন্তু আসলে ভেঙে পড়া শুরু করে, অনেক ভেঙে গেছে শরীর। বলে যে না, আমি এমনি কাজ করতে করতে ভেঙে গেছে। তো বাবা মা খুব চিন্তায় পড়ে, এবং তারা যেটা করে, তারা যেহেতু সনাতন ধর্মাবলম্বী ছিল, তারা একজন তান্ত্রিকের কাছে যায়, এবং তান্ত্রিকের কাছে গিয়ে তান্ত্রিককে তারা বলে ব্যাপারটা। তো তান্ত্রিক তার ছেলের বলে যে আপনার ছেলেকে আমি দেখতে চাই। তো তান্ত্রিক একদিন খুব ছদ্মবেশে আর কি, নিজে ওইভাবে আসে না, তাদের বাসায় এসে ছেলেকে দেখে এবং দেখে বলে যে আপনার ছেলের তো সমস্যা আছে, আপনার ছেলেকে তো আসলে কোনো পরী ধরেছে, এবং সে কিন্তু আপনার ছেলেকে জীবনী শক্তি আস্তে আস্তে খেয়ে ফেলবে। সে না চাইলেও আস্তে আস্তে আপনার ছেলের জীবনী শক্তি চলে যাবে, এবং এটা খুবই খারাপ লক্ষণ। আপনারা যে এখন আপনার ছেলের কর্মগুণে অর্থর মুখ দেখছেন বা টাকা পয়সা আসছে বা আপনাদের লাভ হচ্ছে, সেটা কিন্তু সাময়িক, কারণ আপনার ছেলের জীবনী কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। তো তখন তিনি বলেন যে এটা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? বলে আপনার ছেলেকে একটা তাবিজ আমি দিব, এটা আপনার ছেলেকে পরিয়ে দেবেন, এবং এটা পরিয়ে দিলে তখন সে আর আপনার ছেলের কাছে আসতে পারবে না, সেই পরি। তো যাই হোক, যেটা করেন, তার বাবা মা সেই তাবিজ নেয়, এবং তাবিজ নিয়ে সেই ছেলেকে তারা যে বলে যে এই তাবিজটা তোমার হাতে পড়তে হবে। যে ছেলেটা তখন বাবা মার কথা খুব একটা না বুঝে পড়ে। তো সেটা পড়ার পর সন্ধ্যার পরে দেখা যাচ্ছে যে ছেলেটার বাসার আশপাশ থেকে কান্নার শব্দ আসছে, প্রচন্ড কান্নার শব্দ, এবং সে কান্নার শব্দে বলছে যে তুমি এটা কি পড়ছো, আমি তো তোমার কাছে আসতে পারতেছি না। সে দেখা যাচ্ছে ঘরের চারপাশে শুধু শব্দ হচ্ছে, শব্দটা ঘুরু ঘুরু হচ্ছে সারা ঘরে। বলে আমি তোমার কাছে আসতে পারছি না, তুমি এটা খুলে ফেলো, তোমার হাতে এটা কি? ছেলেটা সে কান্নার শব্দ শুনে সে সাথে সাথে খুলে ফেলে, কারণ সে তো সেই পরীর সাথে তার সে মনে প্রাণে বিয়ে করে ফেলছে, এবং সে তো আসলে এটা করতে পারছে না। তো সে সেটা খুলে ফেলে। তো সেটা খুলে ফেলার পরে পরী তার মতো চলে আসে, এবং তাদের বাসায় আবার নর্মালি তাদের জীবন যেভাবে চলছিল সেভাবে চলা শুরু করে। তো সে দিনের বেলা বাবা মাকে দেখিয়ে সেই তাবিজ পরে বের হয়, এবং সে আবার সেটা খুলে ফেলে সন্ধ্যার পরে। যাই হোক, কিন্তু তার এই অবস্থা দেখে তার বাবা মা আবার কনসার্ন হয়, সেই তান্ত্রিককে বলে যে আসলে ওর তো চেঞ্জ হচ্ছে না, ও তো একই রকম অবস্থায় আছে। তো তান্ত্রিক বলে যে না, চেঞ্জ হওয়ার তো কথা, আচ্ছা আমি আপনার ছেলের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। তো তান্ত্রিক সে সাধনা করে খোঁজ নিয়ে আসে, বলে আপনার ছেলে কিন্তু তাবিজ পড়ে না, সে তাবিজ খুলে ফেলে। তো বলে যে তাবিজ খুলে ফেলে, তাহলে কি করা যায়? বলে যে আপনার ছেলেকে আমি এরকমই করব, আপনাকে জোর করে আপনারা তাকে তাবিজ বাঁধবেন, এবং তার যে যেখানে থাকে সেখানে আমরা তাবিজ বেঁধে দিব, এবং তাকে আমরা বেরোতে দিব না বাসা থেকে, চাষাবাদে যাওয়ার দরকার নেই। তো যাই হোক, এরকম অবস্থা করে, এবং বলে যে আপনার ছেলের সাথে আপনি থাকবেন রাতে। তো এটা বলে দেয়। তো ওই দিন রাতে বাবা ছেলের সাথে ওই দিন রাতে থাকে, এবং তারা বাসার মধ্যে সেই তান্ত্রিকের কথা মতো তার বাসার নিচে তাবিজ পুঁতে দেয়, এবং তার শরীরে তাবিজ বেঁধে দেয় বাবা, এবং বলে এটা খুলতে পারবি না। তো ছেলে অনেক গাইগুই করে, তারপরও বাবা জোর করে তাকে পরিয়ে রাখে। তো রুমের থেকে বেরোতে দিবে না, বাবা এবং ছেলেকে রেখে রুমের বাইরে দিয়ে তালা মেরে দেয় তারা। তো এরকম অবস্থায় যখন ঘরের মধ্যে তারা আছে, সোনার মধ্যে ছেলে ছটফট করছে সন্ধ্যার পরে বেরিয়ে যাওয়ার জন্য, বাবা দেবে না বেরোতে। এবং তখন হঠাৎ করে তার বাবা দেখে যে হঠাৎ করে প্রচন্ড বাতাস আসলো, এবং বাতাসে তাদের সেই বাসার তারা যে কপি জ্বালতো এবং যে হারিকেন জানতো, সেগুলো হারিকেন উল্টে পড়ে এবং কপি নিভে যায়। দরজার মধ্যে ঠক 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 করে বাড়ি হতে থাকে, এবং তখন শব্দ শুনতে পারে, আমাকে ঢুকতে দে, আমার বরকে আমার কাছে, আমার বরের কাছে আসতে দে। এরকম স্বরে, নারী স্বরে, প্রচন্ড একটা নারী স্বরে এরকম কথা আসতে থাকে সেই ঘরের বাইরে থেকে, প্রচন্ড লাউড। এবং সে বাবাও শুনে কথাটা, এবং ছেলে ভয় সটিয়ে যায়। এবং সেখানে যে রাগের যে কণ্ঠস্বরটা, এরকম রাগ কখনো সে ছেলেও শোনেনি। সে বুঝতে পারে তার সেই পরি ওয়াইফ তার কাছে আসছে, তো এরকম রাগ সে শোনেনি। প্রচন্ড
জোরে হুঙ্কার করে বলতে থাকে এবং প্রচন্ড বাতাস বইতে থাকে, বারবার দরজা খটখট করে শব্দ হয়, দরজা ভেঙে ফেলার উপক্রম হয়। তো ছেলেও ভয় তখন সেটিয়ে যায়, সেও আর বাবার কাছ থেকে তাবিজ খুলতে চায় না, তার মনে একটা ভয় ঢুকে গেছে। এবং দেখা যাচ্ছে যে মানে এরকম একটা অবস্থা, এবং বাবাটা কোনো মতে ছেলেকে ধরে চুপচাপ বসে থাকে এবং তারা সেই রাত পার করে। এবং এরপর থেকে তারা তার ছেলের রুমের তালা আর ওইভাবে খোলে না। ছেলেকে যখন খাবার দেওয়া হতো তারা নিয়ে আসতো, রুমের মধ্যে তার বাবা নিয়ে আসতো এবং তাকে বেরোতে দিত না ঘর থেকে। এবং ছেলে কিন্তু মানে দিনে দিনে একদম মনমরা হয়ে যায় এবং সে দেখা যাচ্ছে যে মানে অস্বস্তি মানে ফিল করতে করতে এমন একটা অবস্থায় চলে যায়, রাতের বেলা তার বাবা তার সাথে থাকতো এবং প্রতি রাতেই সেই বাসার বাইরে একই অবস্থা হতো, প্রচন্ড জোরে বাতাস আসতো এবং সেই দরজায় খটফট খটফট করে শব্দ হতো এবং এরকম আকুতি মিনতি, ভয় দেখানো কণ্ঠ, এগুলো সব শুনতে পেত। এবং ছেলেটা তখন কাঁদা শুরু করত এবং এই সিন তার বাবা দেখতো প্রতিদিন। এর মধ্যে তারা খবর পায় যে সেই তান্ত্রিকের কাছে যাওয়ার চেষ্টা করে এবং তান্ত্রিকের শুনে মানে খবর পায় যে তান্ত্রিককে নাকি কে ঘাড় মোটকে রেখে গেছে। তার তান্ত্রিকটা সে বসে সাধনা করছিল, কিন্তু তার কে জানি ওই সাধনা কর অবস্থায় তার ঘাড়টাকে মোটকে দিয়ে গেছে। এবং তান্ত্রিকের মৃত্যুর পর তার বাবা আরো ভয় পায় এবং এরকম করতে করতে তার ছেলে একসময় তারা আটকে রাখতে রাখতে ছেলে একসময় দুর্বল হয়ে যায় এবং দুর্বল হয়ে একসময় তার ছেলে মারা যায়। আমি শেখ সিদ্দিকুর রহমান, লিখছি গাজীপুর থেকে। এর আগেও বেশ কয়েকটা স্টোরি শেয়ার করেছি। আজ যে ঘটনাটা লিখে পাঠাচ্ছে সেটা আমার অফিসের একজন কলিগ তপুদার কাছ থেকে শোনা। ঘটনাটা তার একজন বন্ধুর সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। তার বন্ধুর নামও ছিল শাফিন। ঘটনাটা আমি তপুদার ভাষাতেই লেখার চেষ্টা করছি, যদি পড়ে শোনান অনেক খুশি হব। আমার বন্ধু শাফিনের বাড়ি ধানমন্ডিতে। বাড়িতে শুধু সে আর তার মা। আন্টির শরীরটা খুব বেশি ভালো ছিল না, এজন্য ওদের বাড়িতে একটা কাজের লোকের খুব প্রয়োজন পড়ে। কিন্তু অনেক খুঁজেও তেমন ভালো কোনো কাজের লোক তারা খুঁজে পেল না। অবশেষে একদিন তাদের নতুন ড্রাইভার এসে শাফিনকে জানায় গতকাল রাতে তাদের গ্রাম থেকে একটা মেয়ে এসেছে, আমরা চাইলে তাকে কাজে রাখতে পারি। কথা শোনার পরে শাফিন তাকে বলে মেয়েটাকে পরদিন আনার জন্য। পরদিন মেয়েটাকে দেখে আন্টির পছন্দ হলে তিনি তাকে কাজে রেখে দেন। প্রথমে কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু কিছুদিন পরে হঠাৎ একটা কালো বিড়াল নিয়মিত তাদের বাড়িতে ঢোকে এবং ওই মেয়েটার গা ঘেঁষাঘেঁষি করে বসত। আর মেয়েটা রাগী মেজাজে তাকে চলে যেতে বলতো। অর্থাৎ সেই কাজের মেয়েটা আসার কিছুদিন পরে একটা কালো বিড়াল নিয়মিত তাদের বাসায় আসতো এবং সেই মেয়েটার কাছে আসতো। মেয়েটার সাথে কিছুক্ষণ থেকে মেয়েটা যখন খুব রাগী মেজাজে সেই বিড়ালটাকে চলে যেতে বলতো তখন সে চলে যেত। আন্টি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। প্রায় দিনই আন্টির নামাজের সময় সেই বিড়ালটা তার চারপাশে ঘুরে বেড়াতো, সামনে দিয়েও হেঁটে যেত, যার দরুন একদিন আন্টি নামাজ ছেড়ে দিয়ে বিড়ালটাকে অনেক জোরে একটা আঘাত করেন। আঘাত খেয়ে বিড়ালটা কর্কশ কণ্ঠে একটা ম্যাও করে ওঠে। তারপর এক শান্ত আর শীতল দৃষ্টি নিয়ে আন্টির দিকে তাকিয়ে থাকে বিড়ালটা। একটা বিড়ালের এমন একটা চাহনি দেখে আন্টির বেশ ভয় লাগে। এরপর বিড়ালটা সেখান থেকে বেরিয়ে যায়। সেদিন ভোরেই ফজরের নামাজ পড়ার পরে হঠাৎ রান্নাঘর দিক থেকে একটা শব্দ শুনতে পান আন্টি। নামাজ শেষ করে সেখানে গিয়ে দেখেন ফ্রিজ খোলা, মাছ আর মাংসের পলিথিনগুলো ছেঁড়া এবং কিছু স্থানে ছড়িয়ে আছে সেগুলো। আন্টি খুব অবাক হন। তিনি এদিকে ওদিকে তাকিয়ে দেখেন যে কাউকে না দেখতে পেয়ে সে কাজের মেয়েটার ঘরের দিকে যান। সেখানে গিয়ে দেখেন কাজের মেয়ের ঘর খালি, মেয়েটা ঘরের কোথাও নেই। তখন হঠাৎ আন্টির চোখ যায় জানালার বাইরে। আন্টি দেখেন তাদের বাড়ির সেই কাজের মেয়েটা জানালার বাইরে বেলকনিতে বসে কি যেন একটা খাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি খুব ঘাবড়ে যান। সাথে সাথে শাফিনকে ডেকে আনেন। শাফিন এসেও দেখে যে মেয়েটা জানালার বাইরে বসে কিছু একটা খাচ্ছে।
শাফিন মোটামুটি ভালোই সাহসী। সে মেয়েটাকে একটা ধমক দিয়ে বলে, এই তুই এখানে কি করছিস রে, এখনই ঘরের ভেতরে আয়। তার কথা শুনে মেয়েটা সেখানেই শান্ত হয়ে বসে আছে। তখন শাফিন বাইরে গিয়ে মেয়েটাকে ঘরের মধ্যে নিয়ে আসে। আন্টি কিছু দোয়া কালাম পড়ে মেয়েটার মাথায় ফুলিয়ে দেন। কিছুক্ষণ পরে মেয়েটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ এতক্ষণ যখন এই ঘটনার যার সাথে ঘটেছিল সে শাফিন এবং তার মা যখন ডাকছিলেন বারান্দার বাইরে, সেই মেয়েটা নির্লিপ্ত ভাবে শান্ত হয়ে কিছু একটা খাচ্ছিল এবং তাকে ঘরে নিয়ে আসলো। সেখানে কি খাচ্ছিল সেটা কথা উল্লেখ করা হয়নি, কিন্তু মেয়েটা ঘরে আসার পরে যখন আন্টি তখন তার মাথায় দোয়া কালাম করে ফু দেন, এরপরে মেয়েটা স্বাভাবিক হয়। এতক্ষণ পর্যন্ত কিন্তু সে কোনো কথা বলেনি, একেবারে শান্ত হয়ে বারান্দায় কতক্ষণ বসেছিল। এরপর তাকে ঘরে নিয়ে আসা হয়। পরদিন সকালে একজন হুজুর ডেকে এনে তাদের পুরো বাড়ি বন্ধক করিয়ে দেওয়া হয়। কিন্তু এরপর থেকে রাত গভীর হলেই ওই মেয়ে আর ঘরে থাকে না। প্রতিদিনই জানালার বাইরে ওই জায়গাটায় বসে কি যেন খেত। শাফিনদের ঘরের মাছ মাংস সব হারিয়ে যেতে লাগে। ঘটনার একটু গুরুতর হবার পরে শাফিন তাদের ড্রাইভারকে বলে যে মেয়েটাকে তাদের গ্রামে ফিরিয়ে দিয়ে আসতে। ড্রাইভার জানায় সে পরদিনই তাকে ফেরত পাঠিয়ে দেবে। যেদিন মেয়েটাকে বাড়ি ফিরিয়ে দেবার কথা, তার আগের দিন রাতে ওই বেলকনি থেকে লাফ দিয়ে মেয়েটা পড়ে মারা যায়। সকালবেলা শাফিনের ঘুম ভাঙে আন্টির ধাক্কাধাক্কিতে। আন্টি বলেন কাল রাতে তো মেয়েটা লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এটা শুনে শাফিন খুব ঘাবড়ে যায়। ড্রাইভারকে দিয়ে অনেক চেষ্টা করানোর পরও মেয়েটার গ্রামের বাড়িতে কিছুতেই যোগাযোগ করতে পারে না তারা। শেষে তাদের ড্রাইভার বলে যে আপাতত আগে লাশটা ঢাকাতেই কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে, পরে মেয়েটার পরিবারকে সে ম্যানেজ করবে। কিন্তু আন্টির কাছে বিষয়টা খুব একটা ভালো লাগছিল না। 2-3 দিন পর তিনি শাফিনকে বলেন যে মেয়েটার জন্য অনেক খারাপ লাগছে, তিনি মেয়েটার গ্রামের বাড়িতে যেতে চান। শাফিনও ভাবে যে মেয়েটার বাবা মাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করে আসবে। পরদিনই তারা খুলনা সেই গ্রামে পৌঁছে যান। বাজারে একজন তাদেরকে দেখিয়ে দেন মেয়েটার বাবাকে। শাফিন এসে তার কাছে ক্ষমা চাওয়া শুরু করে দেয় তার মেয়েকে ঢাকাতে কবর দেওয়ার জন্য। কিন্তু মেয়েটার বাবা অদ্ভুত দৃষ্টি নিয়ে শাফিনের দিকে তাকিয়ে থাকে আর বলে, আপনি আমার মেয়েকে কবর দিয়ে এসছেন মানে? কি বলছেন এসব? আমার মেয়ে তো বাড়িতে রান্না করছে। এ কথা শোনার পরে শাফিন যে কতটা অবাক হয়েছিল তা বলার বাইরে। এরপর শাফিন আর আন্টি মেয়েটার বাবার সাথে তাদের বাড়িতে যায় আর দেখে এতদিন ধরে তাদের বাড়িতে কাজ করা মেয়েটা এবং কিছুদিন আগে বেলকনি থেকে লাফিয়ে আত্মহত্যা করে মারা যাওয়া মেয়েটাই উঠোনের একপাশে মাটির রান্নাঘরে বসে রান্না করছে। তারা সেখানে কোনো অপেক্ষা করে না, সোজা ঢাকা ফিরে আসে। ফিরে আসার পথে শাফিনের প্রচুর জ্বর হয় এবং বেশ কিছুদিন যাবৎ সেই জ্বর ছিল। আজও অব্দি শাফিন জানে না যে তার সাথে আসলে কি হয়েছিল। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাগুলো আমি আপনাদেরকে বলবো, এই কারণে ঘটনাগুলো বলছি, একত্রে কয়েকটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করব। 2021 সালে হান্ডা হন্টেড করার জন্য আমি, গোলাম রাব্বি ভাই এবং আমাদের স্থানীয় টিম মেম্বাররা আমরা গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো স্থানীয় ভাষায় দোষের জায়গা বলা হয়, মানে সেই জায়গাগুলোতে দোষ আছে এমনটা আর কি। এমন জায়গাগুলো মানে ফাইন্ড আউট করার জন্য আমরা বেরিয়ে পড়ি। আমাদের কাছ থেকে আগের থেকে তথ্য ছিল যে কোন কোন জায়গায় আমরা যেতে পারি। এরই মধ্যে একটি জায়গা আমরা যাব, তার নাম হচ্ছে রূপনগর। আসলে রূপনগরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওই জায়গাটাতে অনেক মুরব্বীরা এসে বসেন এবং তারা অনেক ঘটনা জানেন। আর এই মুরব্বীরা সাধারণত মাছ ধরার সাথে জড়িত আছেন। আশেপাশের কয়েক গ্রামের মাছ ধরার সাথে জড়িত থাকা মানুষরা, ওনারা ওই রূপনগর বাজারে আসেন মাছ বিক্রি করার জন্য। আর দুপুরবেলা তারা ওখানে এসে বিশ্রাম নেন, গল্পগুজব করেন। তো এমন তথ্যের ভিত্তিতে আমরা হাতিরগাতা নামক একটা জায়গা থেকে ট্রলার নিয়ে রওনা দিই। ট্রলার রূপনগর ক্যাম্পে যেতে, ক্যাম্প এই কারণে বলছি কারণ আমাদের সাথে আবু সালেহ নামে একজন ছিলেন,
যিনি আনসার সদস্য, উনি একটা সময় রূপনগর ক্যাম্পে দায়িত্ব পালন করেছিলেন। তো উনি যখন রূপনগর ক্যাম্পে আনসার সদস্যদের সাথে ফোনে কথা বলেন, তারা বলেন যে ঠিক আছে, আপনারা আসেন, স্থানীয় মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, স্থানীয় মানুষেরা হুট করে বাহিরের কারোর সাথে এই সমস্ত ঘটনা শেয়ার করতে রাজি হন না। তাদেরকে দীর্ঘ সময় ধরে বুঝিয়ে শুনিয়ে তারপরে রাজি করাতে হয় ঘটনাগুলো শেয়ার করানোর জন্য। যাই হোক, আমরা সেখানে যাই। রূপনগর ক্যাম্পে যাওয়ার সময় বেশ একটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। একে তো প্রচন্ড রোদ, আমাদের কাছে থাকা পানি প্রায় শেষ হয়ে গিয়েছিল, খাবার পানি আর কি। তারপর প্রচন্ড ক্ষুধার্ত আমরা ছিলাম। এর উপর আরো একটা সমস্যা যেটা দেখা দেয়, ওই সময় হাওরের পানি কমে গিয়েছিল। রূপনগর বাজারে যাওয়ার জন্য যেটা সোজা রাস্তা ছিল পানি পথে, সেদিক দিয়ে ট্রলার নিয়ে যাওয়া যাচ্ছিল না। অনেক পথ ঘুরে অতিরিক্ত প্রায় 45 মিনিট আমাদেরকে পাড়ি দিয়ে অন্য পথ দিয়ে রূপনগর বাজারে যেতে হয়েছিল। সেখানে যাওয়ার পর যেই একটা দোকানে ওখানকার আনসার সদস্যরা নিয়ে যান, তাদের সাথে পরিচয় করিয়ে দেন। কিন্তু আমি বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও ওনারা কিছুতেই বুঝতে চাচ্ছিলেন না যে আমরা আসলে ওনাদের কোনো ক্ষতির উদ্দেশ্যে আসিনি। কারণ হচ্ছে যে অনেকেই টাঙ্গুয়ার হাওরে মাছ ধরার প্রফেশনে যুক্ত আছেন, কিন্তু টাঙ্গুয়ার হাওরে আইন অনুযায়ী মাছ ধরা নিষেধ। তারা চিন্তা করেছেন হয়তোবা আমরা সরকারের কোনো ইন্টেলিজেন্স উইং এর লোক কিনা, আমাদের কাছে কোনো তথ্য বলবে কিনা যে তারা মাছ ধরে, এই ধরনের অনেক চিন্তা ভাবনা করতে করতে পরে তারা রাজি হলেন। তো দুজন ব্যক্তির কাছ থেকে আমরা ঘটনা সংগ্রহ করেছিলাম। একজনের নাম হচ্ছে নকরুল ইসলাম, একজনের নাম হচ্ছে ইদ্রিস আলী। সর্বপ্রথম আমি ইদ্রিস আলী ভাইয়ের কাছ থেকে সংগ্রহিত ঘটনা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। ঘটনাটি মানে যেই জায়গাটাতে ঘটেছে সেই জায়গার নাম হচ্ছে তেগুনিয়া। স্থানীয় ভাষায় তারা তেগুনিয়া বলে আর কি। তো তেগুনিয়া যেই জায়গাটা রয়েছে, এই জায়গাটি বেশ একটা বড় এলাকা নিয়ে। তো ওখানে অনেক হন্টেড ঘটনা ঘটে। আর যেই নকরুল ইসলাম ভাইয়ের কথা, আরেকজনের কথা যেটা বলেছি, উনিও এই তেগুনিয়া কেন্দ্রিক ঘটনায় আমাদের সাথে শেয়ার করেছেন আর কি। তো প্রথমে ইদ্রিস আলী ভাইয়ের কথা বলি। সেটি হচ্ছে ওনারা মাছ ধরছিলেন একদিন, এটা কিন্তু দিনের বেলার ঘটনা। ওনারা মাছ ধরছিলেন, ঘটনাটি মানে খুব বেশি দিন আগের কথা না আর কি। খুব ওনারা মাছ ধরার সময় ওনারা দেখলেন যে একটি নৌকা আসছে। ওনাদেরই খুব পরিচিত একটা মানে একজন মানুষ, উনি নৌকা নিয়ে আসছিলেন। নৌকাটা বেশ বড় একটা নৌকা ছিল, নৌকাতে বেশ কিছু মানুষজনও ছিল। হঠাৎ করে ওনাদের সকলের সামনে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে নৌকাটা তলিয়ে যাচ্ছে, মানে নিচ থেকে কেউ টেনে ধরে নৌকাটিকে তলিয়ে নিয়ে যাচ্ছে। অনেকেই নৌকা থেকে লাফ দিয়ে এদিক ওদিক মানে পড়ে যান এবং তারা সাঁতরিয়ে যখন ওঠার চেষ্টা করছেন, আশেপাশ থেকে নৌকা এসে তাদেরকে আবার তোলা হয়। অনেকে সাঁতরে অন্য পাশে চলে গেছেন, মানে তীরে উঠে গেছেন। কিন্তু ওই নৌকায় একজন মানুষ ছিলেন, উনি নৌকা ছেড়ে আর আসলে নামার সুযোগ পাননি। যে কোনো কারণে আসলে উনি কি নামবেন না এরকম দ্বিধাগ্রস্ত ছিলেন। কারণ নৌকাতে কিন্তু পানি উঠছিল না, কিন্তু তারপর নৌকা ডুবে যাচ্ছিল। উনি একজন চিকন চাকন মানুষ ছিলেন, শুকনা মানুষ ছিলেন আর কি। নৌকা যখন ডুবে গেল, উনিও সাথে সাথে ডুবে যান। তো উনি যখন ডুবে গেছেন, তখন আশেপাশের লোকজন দেখছে যে উনি আর সাঁতরে উপরে উঠছেন না। তখন লোকজন দ্রুত ওই নৌকা নিয়ে ওইখানে চলে যান, গিয়ে তারা ডুব দিয়ে তাকে উদ্ধার করেন। কিন্তু তাকে যখন উদ্ধার করেছে তখন সবাই খুব অবাক হয়ে যান, কারণ পানির নিচে যখন ডুব দিয়েছে তখন দেখে যে মাত্র মানে 1 মিনিটও হয়নি যে মানুষটি তলিয়ে গেছে, সেই মানুষটি সেই আগের মতো চিকন বা শুকনা মানুষটি নেই। তার শরীর স্বাস্থ্য অনেক মোটা হয়ে গেছে, মাথাটা হয়ে গেছে বিশাল আকৃতির একটা দানবের মতো। চেহারা ঠিকই আছে, কিন্তু শরীরটা ফুলে অনেক মানে ভয়ানক আকার ধারণ করেছে। এটা কিভাবে সম্ভব? 1 মিনিটের মধ্যে একটা মানুষ এভাবে ফুলে যাবে, তার মাথা এত বড় হয়ে যাবে। ওনাকে অনেক কষ্টে কয়েকজন মিলে পানির উপরে টেনে তোলেন, তারপরে আরো অনেকের সহযোগিতায় তাকে নৌকার উপর তোলা হয়। তার ওজন হয়ে যায় অনেক, তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মানুষ অনেক ভয় পান যে এটা কিভাবে সম্ভব হলো। উনি কিন্তু জীবিত ছিলেন, ওনার সেন্স ফেরানো হয়। পরবর্তীতে ডাক্তার
দেখলেও কোনো কিছু করতে পারেন নাই। পরে কবিরাজদেরকে ডেকে ঝাড়ফুঁক করে আস্তে আস্তে ওনার মানে শরীর আবার স্বাভাবিক হতে শুরু করে। স্বাভাবিক হতে হতে আবার আগের মতো হয়ে যায়। তবে উনি নিজে যে কিভাবে এইরকম মানে মোটা হয়ে গিয়েছিলেন এটা উনি নিজেও বলতে পারেন না। এটা আজও একটা বিস্ময়কর ঘটনা। তেগুনিয়া যে জায়গাটি, ওখানকার লোকজন আমাদেরকে বলছিলেন যে অনেক সময় দেখা যায় অনেক গরু, ছাগল, এমনকি মানুষও সাঁতরে এক পাশ থেকে আরেক পাশে যায়। সবসময় যে কেউ হারিয়ে যায় তা নয়, কিন্তু হঠাৎ হঠাৎ কখনো কখনো কোনো গরু, ছাগল, মহিষ বা মানুষও ওখানে সাঁতার দেওয়ার সময় মাঝখানে তলিয়ে যায়। এটি এখনো ঘটে, সেখানকার লোকজন আমাদেরকে বলেছিলেন। ইদ্রিস আলীর কাছ থেকে ঘটনা শোনার পর আমরা ঘটনা নেই নকরুল ইসলাম নামক একজন ব্যক্তি, ওনার কাছ থেকে আমি ঘটনা সংগ্রহ করেছিলাম। তো উনি ওনার নিজের সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা বলেছিলেন, একদম ওনার নিজের প্রত্যক্ষ করা। তার মধ্যে ফার্স্ট যেটা বলেছিলেন, ঘটনাটি ঘটেছিল 2007 কি 8 সালে এমন একটা সময়। উনি, আমরা 2021 সালে বলেছিলেন যখন সংগ্রহ করি, তখন বলেছিলেন যে 10-15 বছর বা 16 বছর আগের কথা। সেই হিসাবে আমরা ধরে নিয়েছি যে এরকম একটা সময় হবে। টাঙ্গুয়ার হাওরে রাতের বেলা হাওর পাহারা দেওয়ার জন্য প্রশাসন থেকে বেশ কিছু লোক নিযুক্ত করা হয়। কারণ বিশাল এই হাওরে আসলে পুলিশ বা আনসার সদস্য দিয়ে প্রতিনিয়ত পাহারা দেয়া একটা অসম্ভব ব্যাপার। এই জন্য স্থানীয় লোকদের সহযোগিতায় কমিউনিটি পুলিশিং এর মতো তাদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে ওই হাওর পাহারা দিতে নিযুক্ত করা হয়। তারা নিজেরাও নিজ দায়িত্বে হাওর পাহারা দেন। তো যে রাত্রে ঘটনাটি ঘটে, সেই রাত্রে নৌকায় ওনারা 14 জন মানুষ ছিলেন। ওনারা যখন পাহারা দিতে দিতে এই তেগুনিয়া নামক যে জায়গাটাতে আসেন, তখনই ঘটে একটা ঘটনা। একটি জায়গায় আসার পর হঠাৎ ওই নৌকাটি মানে ফ্যান যেভাবে ঘোরে, ফ্যানের পাখা যেভাবে ঘোরে সেভাবে ঘুরতে থাকেন। ওনারা প্রচন্ড ভয় পেয়েছেন যে এত জোরে নৌকা এভাবে ঘুরছে কেন, অথচ কোনো বাতাস নেই, কিন্তু তারপরও নৌকা এভাবে ঘুরছে। কেউ কেউ নৌকা থেকে লাফ দিয়েছে, আর কেউ কেউ লাফ না দিলে ওই ঘূর্ণায়মান থাকার কারণে নৌকা থেকে পড়ে গেছে। আর নৌকা ঘোরার কারণে অনেকের মাথা মানে ঘোরা শুরু হয়েছে, অনেকে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেছে, মানে এক একজন এক এক রকম। কিন্তু অনেক কষ্টে ওই নৌকাকে ওই অবস্থাতেই যখন কয়েক হাত দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তখনই নৌকার এই ঘূর্ণন থেমে যায়। কোনো বাতাস নেই, কিচ্ছু নেই। হঠাৎ নৌকা কেন এভাবে ঘুরছিল? নকরুল ইসলাম বললেন, ওই জায়গাটাতে মাঝে মাঝেই এই ধরনের ঘটনা ঘটে। নৌকার এই ঘূর্ণায়মান থাকার ঘটনা আমাদের আসলে খুবই অদ্ভুত লেগেছে। এটার আসলে কোনো সমাধান বা পাইনি বা কি কারণে এটা হতে পারে। তবে নিশ্চয়ই এতটুকু লিসেনার আপনারা বুঝতে পারছেন যে এই জায়গাটা আসলে দোষের জায়গা এবং এখানে অনেক ঘটনা ঘটে। এরপরে নকরুল ইসলাম যেই আরেকটি ঘটনা শেয়ার করেন, এটি হচ্ছে দিনের বেলাতে ওনারা নৌকাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন, সাথে মাছও ধরছিলেন। এই ঘটনাটি 2015 বা 16 সালের দিকে এরকম একটা সময়। ওই সময়ে ওনারা যখন নৌকা নিয়ে যাচ্ছিলেন তখন মোটামুটি তীরের কাছেই ছিলেন, মানে একদম হাওরের মাঝামাঝি বা এরকম জায়গা আসেননি। হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হয়, কিন্তু ওই সময় কিন্তু ঝড়ের সিজন না, আকাশে রোদ আছে, মানে একদম কি বলবো যে রৌদ্র ঝলমলে অবস্থা। ওই সময় ঝড়ের কোনো সিজন না, কিন্তু হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হয়েছে। ওনারা তাড়াতাড়ি করে ওই নৌকাটি কুলে নিয়ে আসেন, কিন্তু এমন ঝড় যে ওইখানে ওনাদের আশ্রয় নেওয়ার মতো কোনো গাছ বা অন্য মানে কোনো শেল্টার নেওয়ার মতো কোনো জায়গা ছিল না, কোনো ঘরবাড়ি ছিল না। ওরা যে কাজটি করেন, নৌকাতে বেশ কয়েকদিন মানুষ, ওরা নৌকাটি ছোট ছিল, ওনারা ওই নৌকাটি টেনে মাটির উপরে তোলেন এবং নৌকাটি মানে আড়াল করে নৌকার ভেতরে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গার মধ্যে ওনারা অবস্থান নেন। মানে নৌকাটি তারা ঢাল হিসাবে ইউজ করছেন বাতাস থেকে বাঁচার জন্য। কারণ ওনাদের মধ্যে কয়েকজন মুরব্বী
ওনারা বলছিলেন যে এই ঝড় স্বাভাবিক কোনো ঝড় না, এই ঝড়ের বাতাস যদি আমাদের গায়ের উপর দিয়ে বয়ে যায় আমাদের ভয়ানক ক্ষতি হবে। তো ওনারা যখন ওই অবস্থাতে ছিলেন, হঠাৎ ওনারা টাস টাস করে আওয়াজ শুনতে পান। ওনারা দেখতে পান ওনাদের নৌকা মাঝখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কে বা কারা হাত দিয়ে, ঠিক যেমন আমরা চিপসের প্যাকেট বা বিস্কুটের প্যাকেট টান দিয়ে ছিঁড়ে ফেলি, ওনাদের মনে হচ্ছিল কে বা কারা এই নৌকাটিকে ঠিক ওভাবে টেনে ছিঁড়ে ফেলছে। এবং ওনারা কাউকে দেখেননি, কিন্তু একদম নিখুঁতভাবে নৌকার ঠিক মাঝখান থেকে ওই নৌকাটি দুই ভাগ হয়ে দুপাশে চলে যায়। এবং ওনারা দেখেন ওনারা যেই জায়গাটাতে ছিলেন এই জায়গা থেকে পাশে একটি জঙ্গল এলাকা, ছোট্ট একটা ঝোপঝাড়ের মতো জায়গা ছিল, মাটির বিশাল অংশ সহ ওই ঝোপটা উড়িয়ে নিয়ে অন্য জায়গা ফেলে দিয়েছে। অথচ ওইখান থেকে আশেপাশে কোনো ঝড়ের আলামতি নেই, কিচ্ছু নেই, মানুষজন কিছুই টের পায় নাই। এই বিশাল ঝোপ সহ মাটির বিশাল স্তূপ সহ দূরে নিয়ে ফেলে দেয়া আর ওনাদের নৌকাটিকে দুভাগ করে আলাদা করে ফেলে দেয়া, এটি কি হতে পারে প্রিয় লিসেনার্স? এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, আপনারাই কমেন্টে লিখতে পারেন। আমি আরাফ এই প্রথমবারের মতো ইমেল করলাম, তাই ভুল হতেই পারে। কোনো প্রকার ভুল হলে ক্ষমা করবেন। সরাসরি ঘটনা শেয়ার করছি। ঘটনাটি প্রায় ৬-৭ বছর আগে আমার বড় মামার সাথে ঘটে। তখন মামারা নারায়ণগঞ্জে থাকতেন। তিনি একজন লেখক। বর্তমানে তিনি বেশ কয়েকটি নাটকের রচনা ও পরিচালনা করেছেন। ঘটনাটি ঘটে তখন ঢাকায় একটা নাটকের শুটিং চলছিল, প্রায় ১ সপ্তাহের টানা শুটিং। মামা প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে সকালে এসে সব কাজ শেষ করে আবার রাত ৮টা-৯টার মধ্যে ফিরে যেতেন। আসার সময় প্রতিদিন তিনি রিকশায় করে বাস কাউন্টার পর্যন্ত এসে বাসে করে ফেরত যেতেন। মামাকে অনেকেই তাদের বাসায় থাকতে বললেও মামা থাকতেন না। প্রতিদিন এসে প্রতিদিন তিনি এসে পড়তেন, অর্থাৎ নারায়ণগঞ্জে ফিরে যেতেন। তিনি ঢাকাতে, বড় মামার কথা বলছে আরাফ, যে কিনা একজন লেখক। তিনি বেশ কয়েকটা নাটক রচনা ও পরিচালনা করেছেন। তো যে সময়কার ঘটনা, তখন তিনি ঢাকাতে টানা ১ সপ্তাহের শুটিং করছিলেন একটা নাটকের জন্য। তো প্রতিদিন তিনি নারায়ণগঞ্জ থেকে আসতেন এবং কাজ শেষ করে আবার ঢাকা থেকে নারায়ণগঞ্জে ফিরে যেতেন। এমনি একদিন কাজ বেশি থাকায় মামার আসতে আসতে একটু দেরি হয়ে যায়। তিনি বের হয়ে দেখেন রাত প্রায় ১২টা বাজে। বাইরে কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না। তিনি হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ একটা রিক্সা দেখতে পেলেন। দামাদামি না করেই উঠে পড়লেন। সেদিন রাস্তাঘাট একটু বেশি নির্জন ছিল। সাধারণত ঢাকা শহরে রাত ২টা-৩টা পর্যন্ত রাস্তাঘাট এতটা নির্জন দেখা যায় না। তখন যদিও রাত ১২টা বাজে, মামার নিজের অজান্তেই হালকা হালকা ভয় লাগতে শুরু করে। তিনি নিজেকে স্বাভাবিক রাখার জন্য রিক্সাওয়ালার সাথে গল্প করার চেষ্টা করতে থাকেন। রিক্সাওয়ালা কোনো কথাই বলছিল না। মামা নিজের মতোই কিছুক্ষণ কথা বললেন, তারপরে চুপ হয়ে যান। রিক্সা চলতেই থাকে। কিছুক্ষণ পরে মামা খেয়াল করলেন হঠাৎ কোথা থেকে যেন অনেকজন পায়জামা পাঞ্জাবি পরা মানুষ তাদের রিক্সার ঠিক সামনে এসে পড়েছে। মানুষগুলো ঠিক তাদের রিক্সার সামনে দিয়ে হাঁটতে থাকে। তারা এমন ভাবে হাঁটছিল যে সম্পূর্ণ রাস্তাটা ব্লক হয়েছিল, অনেকটা মিছিলের মতো দেখাচ্ছিল। মামা রিক্সাওয়ালাকে বেল বাজাতে বললেন। মনে হলো রিক্সাওয়ালা তার কোনো কথাই শুনতে পাননি। লোকগুলো খুব ধীরে সুস্থে হাঁটতে থাকেন। রিক্সাও তাদের পিছু ধীরে ধীরে এগোতে থাকে, যেন কারোরই কোনো তাড়া নেই। মামার বেশ ভয় লাগতে থাকে। তিনি প্রচন্ড ঘামছিলেন। তিনি ভাবছিলেন রিক্সাওয়ালা এবং লোকগুলো হয়তো ডাকাত। কিন্তু মামার কাছে চুরি করার মতো কিছুই ছিল না। কিছুক্ষণ এভাবে চলার পর রিক্সাটা হুট করে
বায়ে একটা মোড় নিয়ে অন্য রাস্তায় ঢুকে পড়ল। তিনি একটু স্বস্তি পেলেন। মামা আগে থেকেই রিক্সাওয়ালাটির উপরে কেমন একটা সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন আর তার সন্দেহ হচ্ছে না। রিক্সাওয়ালাকে রীতিমতো ভয় লাগতে শুরু করলো তার। তিনি ভাবছিলেন কিভাবে রিক্সা থেকে নেমে পড়া যায়। একটু দূর যাওয়ার পরে মামা দূর থেকে বাস কাউন্টার দেখতে পেলেন। তখনই তিনি রিক্সাওয়ালাকে বললেন নামিয়ে দিতে। রিক্সাটি যে জায়গায় থামলো সেটা ছিল দুটি রোডের কর্নার। মামা রিক্সা থেকে নেমে গেলেন। নেমে মানিব্যাগ থেকে টাকা বের করে পেছনে ফিরে রিক্সাওয়ালাকে দিতে গিয়ে থতমত খেয়ে গেলেন। সেখানে কোনো রিক্সা নেই। মাত্র 9-10 সেকেন্ডের মধ্যে রিক্সাটা উধাও হয়ে গেল। মামার যদি টাকা বের করতে 2-3 মিনিট সময়ও লাগতো, তবুও রিক্সাটাকে দেখা যেত, যেহেতু যে কোনো দুটি রোডের একটাতে দেখা যাওয়ার কথা, কারণ দুটি রোড বাদে যাওয়ার আর কোনো রাস্তা সেখানে নেই। আর ভাড়া না নিয়ে রিক্সাওয়ালা যাবেই বা কেন? মামা খুবই ভয় পেয়ে গেলেন। তিনি আর নিজেকে সামলাতে পারছিলেন না। আর বেশি কিছু চিন্তা না করে তিনি কাউন্টারের দিকে ছুটে চললেন। এরপরে তিনি সেখানে দ্রুত টিকিট কেটে বাসে উঠলেন। বাসে উঠে তিনি প্রথমবারের মতো ঘড়ির দিকে তাকালেন। ঘড়িতে তখন রাত 2টা বাজে। আধা ঘন্টার পথ আসতে 2 ঘন্টা কিভাবে লাগলো তা তিনি নিজেও জানেন না। বাসায় এসেও তিনি আর কাউকে ঘটনাটি বলেননি। তারপর আর তেমন কিছুই ঘটেনি তার সাথে। নিজের বাস্তবতায় একটা সত্য ঘটনা। তখন 2016 সাল, শীতের সময়, আমার এইচএসসি ফাইনাল পরীক্ষার প্রায় 3-4 মাস আগে। যাই হোক, একটু রাত করেই ঘুমাতে গেলাম। ঘুম চলে আসলো। হঠাৎ ব্রেনটা সজাগ হলো, কিন্তু চোখ তখনও ঘুমে। কিছু একটা অনুভব করতে পারছি আমি। অর্থাৎ চোখে চোখ খোলেননি, ঘুমিয়েই আছেন, কিন্তু হয় না এমনটা আমাদের মস্তিষ্ক কাজ করে, আমরা আশেপাশে কেউ থাকলে বুঝতে পারি, কিংবা আমাদেরকে কেউ ডাকলে বুঝতে পারি, বা অন্য কিছু অনেক সময় চিন্তাও করতে পারি, অথচ আমরা ঘুমিয়ে আছি। এমনটা কিন্তু অনেক সময় হয় যে ঘুমে থাকতে থাকতে আমরা ভাবছি যে আমাদের এখনই উঠতে হবে, হয়তো সকাল হয়ে গিয়েছে, আমার ঘুমটা ভাঙানো দরকার, আমার চোখটা খোলা দরকার। তো সেরকম ভাবে তার ব্রেনটা সজাগ হয়ে আছে, কিন্তু তিনি ঘুমিয়েছিলেন, তার চোখগুলো বন্ধ ছিল। কিছু একটা অনুভব করতে পারছি, কেউ একজন আমার কম্বল টানছে। প্রথমে যদিও সাধারণভাবেই নিয়েছিলাম বিষয়টা, কিন্তু যখন দেখছি আমার মরি দেয়া কম্বল মাথা থেকে বুক পর্যন্ত চলে আসলো, তখন টেনে ধরার চেষ্টা করলাম। মনে হচ্ছে একটা পিঁপড়া একটা মানুষের সাথে কোনো কিছু নিয়ে টানাটানি করছে। যত জোর দিয়েই ধরলাম, একই গতিতে কম্বল নিচের দিকে যাচ্ছে। চোখ খুললাম। রান্নাঘর থেকে সরাসরি আমার রুমে দরজা না থাকাতে আলো আসছে ক্লিয়ার ভাবে। দেখলাম আমার খাটের নিচের পাশে, বাম পাশে একটা লোক বসা। তার গায়ের লোমগুলো মনে হচ্ছে 7-8 ইঞ্চি লম্বা। ঠিক রেসলিং খেলায় মানুষদের মতো বিশাল দেহ তার। মাথার চুলগুলো 1 ফুটের মতো হবে সামনের দিকে পড়ে আছে। তার চেহারা দেখার চেষ্টা করলাম, কিন্তু সে নিচের দিকে তাকিয়ে আমার কম্বল টানছে। চেহারার দিকে তাকালাম, কিন্তু চেহারায় কিসের একটা ছায়ার মতো অন্ধকার কালো হয়ে আছে, তাই আর তার চেহারাটা দেখতে পারলাম না। গায়ে লজ্জার স্থান ঢাকার মতো একটা ছোট কাপড় পরে আছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। কম্বল একই নিয়মে টানছে। ভাইয়া, আমি ভাবিকে শত ডাকার চেষ্টা করলাম, কিন্তু মুখ থেকে হাসির মতো পেশ পেশ করে একটা শব্দ হলো। আমি কাউকে ডাকতে পারলাম না। অনেক চেষ্টা করলাম কাউকে ডাকার জন্য, কিন্তু পারলাম না। হঠাৎ আমি চোখ বুঝলাম, সূরা পড়লাম, দরুদ পড়লাম, চোখ খুললাম, ততক্ষণে আমার কম্বল একেবারে নিচে পড়ে গেছে। কোন রকম উঠালাম, কম্বলটা তুললাম, ফোনটা হাতে দরজার দিকে তাকালাম। দরজাও বন্ধ এবং থাই গ্লাসও। ভাইয়া ভাবিকে জাগালাম, সবাইকে সব খুলে বললাম। পরে হুজুরের পড়া পানি ছিটিয়ে পুরো বাসায় দেওয়া হলো। ঘন্টাখানেক পরে আমি শুয়ে পড়লাম। আমার পাশের ঘর থেকে আমার একটা বন্ধুকে নিয়ে এসলাম, তাকে নিয়ে শুলাম। এই বাড়িটা যখন হয়েছিল তখন একটা ছেলে মারা গিয়েছিল বিদ্যুতের তারে লেগে। লেখায় ভুল হলে ক্ষমা করবেন।
ঘটনার পরে দেখলাম রাত 3টা বাজে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদেরকে এতক্ষণ থেকে কিন্তু অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা শোনার চেষ্টা করেছি। আমি আশা করতেছি যে এই ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। একটা রিকোয়েস্ট থাকবে, কোন ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। আমার কাছে সব ঘটনাই ভালো ছিল, এই জন্য আমি কিন্তু আপনাদের জন্য রেডি করেছি। কিন্তু আপনাদের কোন ঘটনাটি ভালো লেগেছে, কোন ঘটনাটির সাথে আপনার জীবনের কোনো একটা অতীতে মিলে গেছে এবং কোন ঘটনাটি আপনারা আরো বেশি করে শুনতে চান, সেগুলো কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। কারণ আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত আপনাদেরকে ভূত এফএম সহ ভূতের ভয়ানক ভয়ানক ঘটনাগুলো বাছাই করে রেডি করে থাকি। তো প্রিয় লিসেনার্স, অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আমি রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের দরকার। তো আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ করছি, নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক। আল্লাহ হাফেজ।
হ্যাঁ